বাংলাদেশে এত মানুষ, সবার সঙ্গে কি কথা বলতে ইচ্ছে করে, আড্ডা দিতে ইচ্ছে করে? করে না তো, আমার অন্তত করে না। যে কয়জনের সঙ্গে আমার কথা বলতে ইচ্ছে করে, আড্ডা দিতে ইচ্ছে করে, যার জীবন বোধের ভিতর দিয়ে হাঁটতে ইচ্ছে করে, সেরকম হাতে গোনা কয়েকজন মানুষের মধ্যে অন্যতম আমাদের রফিক ভাই। আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল এ নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদ ফল। রফিক ভাইয়ের সঙ্গে আজকে কথা বলবো, তার জীবনের গল্প শুনবো, তার জীবন চিন্তা, মানুষ, পৃথিবী, সংসার, সম্পর্ক, নদী, গ্রাম জীবন সবকিছু নিয়ে আজ আমরা আলাপ করব। কারো প্রতি যদি আমার শ্রদ্ধা থাকে, তার সমস্ত দুর্বলতা, তার সীমাবদ্ধতা আমি অনায়াসে আমি অতিক্রম করে যেতে পারবো। নদীর কথা বলছি। নদী শুধু জল নয়, নদীর স্মৃতি, নদীর শৈশব, নদীর জীবন। আমার শরীর অসুস্থ হলে আমি যেমন নিশ্চিহ্ন হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, নদীকে ভালো না রাখতে পারলেও আমরা একসময় শেষ হয়ে যাব। কিছু মানুষ আছেন এই পৃথিবীতে যারা নদীতে সাঁতার কাটেন, কিন্তু আসলে সাঁতার কাটেন তার নিজের জীবনের ভিতর দিয়ে। খুবই কম করতে পারি আমরা অন্যের জন্য, এই প্রকৃতির জন্য, জগতের জন্য খুবই কম করতে পারি। কিন্তু সেই কম করাটার মধ্যে যদি কিছুটা দরদ থাকে, অনেকটা ভালোবাসা থাকে, তাহলে আপনার ওই ছোট দাগটা সারা জীবনের জন্য জ্বল করবে। আজকের আড্ডায় আমার অতিথি নদীর সন্তান মোহাম্মদ রফিকুল ইসলাম। যো তুম হলো সো হইবে পারগামী, পুচ্ছিত চাঁটিল অনুত্তর স্বামী। সঙ্গে আছি সেজুল হোসেন। আপনাকে পেলাম আমি আসলে অনেকদিন ধরেই ইচ্ছে ছিল যে আপনার সঙ্গে একটু বসে একটু আড্ডা দিয়ে আপনার কথা শুনি এবং মানুষকে শোনাই। আপনি সেই সুযোগটা দিয়েছেন, আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত চমৎকার আয়োজন করছেন। সত্যি এটা আমরা যারা শুনি, যারা একটু জানতে চাই মানুষের জীবন বা সফলদের জীবন, তাদের জন্য একটা আশীর্বাদ। থ্যাংক ইউ। আপনি তো সাঁতার শেখার শুরুটা হচ্ছে আপনার গ্রামের পুকুরে দাদার হাত ধরে। তো সেই প্রথম মুহূর্তটি আজ আপনার জীবনের কোন মূল্যবোধের প্রতীক হয়ে আছে? হ্যাঁ, আমার সাঁতারের যে অভিজ্ঞতা, সেই বাড়ির পুকুরে দাদার হাত ধরে, তো সেই স্মৃতি আসলে বহুমুখী। একে তো শৈশবের সেই উত্তাল দিন, সব কিছুই ভালো লাগে। নদী, পুকুর, পানি, সমস্ত কিছু আমাকে আচ্ছন্ন করে রাখে। সেটা আর আমার সবচাইতে কাছের, সবচাইতে প্রিয় মানুষগুলোর সাথে থাকা এবং তাদের উৎসাহ, স্বাধীনতা পাওয়া, এই সব কিছু মিলিয়ে আমার মনে হয়েছে যে শৈশবের সেই স্মৃতি, সেই অভিজ্ঞতাগুলো আমার সারা জীবনের সম্বল হয়ে আছে। সেই স্মৃতিগুলো জলের মতোই ঢেউ খেলে। আমার বাড়ির এমন একটা জায়গায় যেখানে জল, নদী, পুকুর, খাল সব কিছুই ছিল, এবং বছরের বড় একটা সময় সেই খালে, সেই পুকুরে আমি জল দেখে বড় হয়েছি। তো সেই জলের স্মৃতি জল করছে আমার মনে, হৃদয়ে। তাছাড়া আমরা যখন নানা বাড়িতে যেতাম, নানা বাড়িতে বর্ষাতেই বেশি যাওয়া হতো। তো সেই সময়ে আমরা নৌকো করে যেতাম। বাড়ির খালের ঘাট থেকে নৌকোয় উঠে সেই যে খালের চারপাশে সবুজের মধ্যে দিয়ে খাল পেরিয়ে বড় বিল, বড় জল, তারপর আবার মাঠ, ধু ধু জল, সেই জলের মাঠ পেরিয়ে আবার বড় বিল, সেই বিলে আবার শাপলা ফুটে আছে, অজস্র অসংখ্য শাপলা, তার মধ্যে দিয়ে নৌকা তীর তীর করে যাচ্ছে। এই যে জল, প্রকৃতি, জলজ উদ্ভিদের সাথে আমার একটা
আত্মিক সম্পর্ক, এটা আমি ভুলতে পারি না। সেই বিল পেরিয়ে আমরা যখন সামনে এগোই, দূরে দেখা যায় রেল লাইন, এবং কোনো এক আশ্চর্য মুহূর্তে সেই রেল লাইন দিয়ে লাল রঙের ট্রেন যাচ্ছে। ট্রেনের উপরে সাদা ধোঁয়া, সেই ধোঁয়া মিশে যাচ্ছে দিগন্তে, আর সেই দিগন্তেই আমরা দেখি সাদা কাশফুল। লাল ট্রেনের সাদা ধোঁয়া আর কাশফুলের সাদা কখন যে এক হয়ে মেঘ হয়ে আকাশে মেলে, সেই স্মৃতিগুলো আমার মনে হয় যে আমার ভেতরে রয়ে গেছে। ঠিক সেই অর্থে হয়তো স্মৃতি কাতর নই, কিন্তু সেই স্মৃতিগুলো আমাকে উজ্জীবিত করে, আমাকে হয়তো নতুন জীবন খুঁজতে সাহায্য করে, নতুন সৌন্দর্য খুঁজে বেড়াতে সাহায্য করে। হয়তো সেই মূলধন যেটা শৈশবে আমার জমা হয়েছিল, সেগুলোকে নিয়েই আমার সারা জীবনের এই যে পথ চলা, সৌন্দর্য খুঁজে বের করা, পথ চলা জীবনের, পথ চলা প্রকৃতির সাথে মিশে থাকার, পথ চলা রোমাঞ্চের। বলতে পারেন সেই উৎসটা আসলে শৈশব। এবং আমি মনে করি সবারই এই ঘটনাটা হয় যে শৈশব সবাইকেই তাড়িয়ে বেড়ায় সারা জীবন ধরে। স্মৃতি আসলে একদম নিশ্চিত, এটা জানা বিষয়। মানুষের দ্বিধা যেখানে, সংকোচ যেখানে, অনিশ্চয়তা যেখানে, সেখানে মানুষ যেতে চায় না, ভয় পায়। সেখানে একটা বড় সংগ্রাম করতে হতে পারে, সেখানে নিজের জীবন বিপন্ন হতে পারে। এই জন্য সংশয় যেখানে, অনিশ্চয়তা যেখানে, মানুষ সেটা নিতে চায় না। বরং যেইটা আমি জানি, আমার জানা হয়ে গেছে, সেটাকে, সেই জায়গায় আমি ফিরে যেতে চাই, সেখানে আমি ফিরতে চাই। এমনও হতে পারে যে কোনো এক দুঃখজনক স্মৃতি, সেটাতেও আমরা বারবার ফিরে যাই, কারণ সেটা অনিশ্চয়তার যে ভয়, তার থেকে নিরাপদ। এই অর্থে হয়তো আমরা বারবার অতীতে ফিরে যাই, স্মৃতিতে ফিরে যাই, স্মৃতিবিহার যাকে বলে। আমরা আপনার তৈরি হওয়াটা নিয়ে একটু শুরুতে কথা বলতে, যেমন শুটিং আপনাকে শিখিয়েছে যে লক্ষ্য স্থির করতে, আর সাঁতার শিখিয়েছে টিকে থাকতে। এই যে দুই শিক্ষা জীবনের কোন জায়গায় সবচেয়ে বেশি কাজে লেগেছে? দুটো শিক্ষাই আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হলো একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকা। সে লক্ষ্যটা হতে পারে বৈষয়িক, অথবা লক্ষ্যটা হতে পারে আদর্শিক। এই আদর্শর জায়গা থেকে আমি বিচ্যুত হব না, সেইটা যেমন ঠিক, নিজের জীবনকে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বৈষয়িক যে সাফল্য দরকার, সেটাও তো তেমনি ঠিক। তো এ দুটোর মিশেল এর জন্য আমাদের দরকার একাগ্রতা, অধ্যবসায়, নিষ্ঠা। সেই নিষ্ঠা, একাগ্রতা হয়তো আমি অনেকটাই শিখেছি আমি যখন শুটিং স্পোর্টস করি, তার মধ্যে দিয়ে। তো সেটা আমাকে শিখিয়েছে কিভাবে লক্ষ্যে স্থির থাকতে হয়, কিভাবে নিমগ্ন চিত্তে কোনো কিছু করে যেতে হয়। এইটা আমার সেখান থেকে শেখা। আর লম্বা দূরত্বের সাঁতার যেটা আমাকে শিখিয়েছে লেগে থাকা, একটা অধ্যবসায়ের মধ্যে দিয়ে যেতে হয়, এবং সে অধ্যবসায় যে শুধুমাত্র কোনো একটা লক্ষ্য অর্জন করব তা নয়, সেই লক্ষ্যে পৌঁছানোর যে নিষ্ঠা, তপস্যা, সেটা একটা বড় বিষয়। আমাকে শিখিয়েছে এই পথটাই বড়, লক্ষ্যটা নয়। ঠিক লক্ষ্যে স্থির থাকা, আবার লক্ষ্যর দিকে যাচ্ছে, কিন্তু লক্ষ্যটা মূল নয়। লক্ষ্যের দিকে যাওয়াটাই আসলে সবচেয়ে আনন্দের, সবচেয়ে বড় ব্যাপার। এটা আমি হয়তো সাঁতারের মধ্যে দিয়ে, লম্বা সাঁতারের মধ্যে দিয়ে শিখেছি।
আমরা আমাদের এত বহুগামিতা, এত এত আমরা লক্ষ্যে স্থির না, ফোকাস করতে পারছি না, আমাদের মনোযোগ বারবার যা চাই ছড়িয়ে আমাদের মনোযোগ বারবার এটাও তো একটা ছড়িয়ে পড়ছে, মিল পাওয়া যাচ্ছে জীবনে, এটাও তো একটা এলোমেলো চিন্তা, এলোমেলো জীবনের, মানে এলোমেলো চিন্তা, এলোমেলো লক্ষ্য, শেষ পর্যন্ত কিছু করতে না পারা, এটা শুধু একটা ভালো নিজেকে হারিয়ে ফেলা। একদম, আপনি খুব চমৎকার বলেছেন যে আমরা আসলে এতটাই বিক্ষিপ্ত যে একাগ্র হতে জানি না। এইটার নিশ্চয়ই বহুবিধ কারণ আছে, আর আমাদের বর্তমান এই সময়ে একাগ্র থাকা সত্যি কঠিন। আমাদের সামাজিক মাধ্যমগুলো আমাদের বিক্ষিপ্ত করে দেয়, আমাদের জীবন সংগ্রামটা আমাদের বিচ্ছিন্ন করে দেয়, আমাদের সামাজিক রাজনৈতিক অবস্থা আমাদের এলোমেলো করে দেয়। তো সব কিছু এড়িয়ে একটা নির্দিষ্ট লক্ষ্যে স্থির থাকাটা বড়ই কঠিন। কিন্তু এই লক্ষ্যে স্থির থাকা না শিখতে পারলে আমরা এই বিক্ষিপ্ত সময়ে হারিয়ে যাব। সেটা আমাদের জানা খুবই দরকার, কারণ প্রত্যেকটা মানুষের মধ্যে এমন অসাধারণ কিছু আছে যা তার নিজের ভেতরেই শুধু আছে, সেটা বাইরে কোথাও খুঁজে পাবে না, সেটা সামাজিক মাধ্যমে পাওয়া যাবে না, সেটা হয়তো সমাজেও পাওয়া যাবে না। সেই একক বিষয় মানুষের ভেতরেই আছে। আমরা সেই বিষয়গুলো কখনই আনতে পারবো না যদি আমরা একনিষ্ঠ না হতে পারি, একাগ্র না হতে পারি। যখন আমরা নিজের দিকে তাকাবো, সেই সম্পদটা একবার দেখতে পারবো, তখন আমরা সেগুলো সামনে আনতে পারবো, এবং সেটা হবে এই সমাজের জন্য, দেশের জন্য একটা বড় অবদান। তো এটা আসবে শুধুমাত্র একাগ্রতার মধ্যে দিয়েই, বিক্ষিপ্ত হওয়ার মধ্যে দিয়ে নয়। শারীরিকভাবে ফিট থাকা কেবলই কি শরীর চর্চা, নাকি আপনার কাছে এটা অন্য কোনো ভাষা? এবং আমরা ফিট না থাকার কারণে অনেক ধরনের আমরা কম বয়সে বুড়িয়ে যাচ্ছি, কিংবা আমাদের অসুস্থতা ভর করছে শরীরে, এইটার গুরুত্বটা কেমন, ফিট থাকার গুরুত্বটা? জি, সুস্থ থাকা জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, কারণ এটা না হলে আপনি জীবনের কোনো সৌন্দর্য, কোনো রস আস্বাদন করতে পারবেন না। আজ আমি যদি অসুস্থ হই, আমার যত কিছুই থাকুক না কেন, আমার যত উন্নত চিন্তাই থাকুক না কেন, আমার যত সৃষ্টি করার ক্ষমতাই থাকুক না কেন, এর কোনোটাই করতে পারবো না। আমি মানসিকভাবে কখনো না কখনো হতাশ হয়ে পড়ব। এই হতাশা আমাকে শেষ করে দেবে। তো তার জন্য সুস্থ থাকাটা খুবই জরুরি। শুধুমাত্র এই জীবনটাকে উদযাপন করার জন্য, আমাদের জীবন খুবই সংক্ষিপ্ত, খুবই ভীষণ সংক্ষিপ্ত, এতটুকুন জীবন। এই জীবনে যতখানি পারি এই প্রকৃতিটা, এই মহাবিশ্বের স্বাদটা যদি আমি নিতে না পারি, তাহলে এর থেকে বড় ব্যর্থতা আর কিছু নাই। আর এটা নেয়ার একটা উপায় নিজেকে সুস্থ রাখা। সুস্থ রাখার মাধ্যমে আমি আমাকে জানতে পারবো, আমি হয়তো গোটা বিশ্বটাকেই জানতে পারবো। ব্রহ্মপুত্র থেকে বঙ্গোপসাগর 500 কিলোমিটার, এই নদীপথে সাঁতারের সময় বাংলাদেশের নদীগুলোকে আপনি কোন চোখে দেখেছেন, পথ নাকি জীবনের আয়না? বাংলার নদীটাকে বা নদীগুলোকে, নদীমালাকে আমি আমার জীবনের মতোই বিস্ময় নিয়ে দেখি। এটা একটা আশ্চর্য অবদান, আশ্চর্য সম্পদ আমাদের এই বাংলার জন্য। এত নদী, এত অসংখ্য অজস্র নদী সেই হিমালয় থেকে নেমে আসছে, সেই তীর তীরে ঝর্ণা একসময় দুকুল প্লাবী মেঘনায় পরিণত হচ্ছে, পদ্মায় পরিণত হচ্ছে, যমুনা হয়ে আসছে। এই যে নদীমালা, এটা আমার কাছে মনে হয় আমার জীবনের মতোই, আমার জীবনের অন্যতর একটা রূপ। এই বয়ে চলা, এই প্রকৃতির সাথে মিশে যেয়ে সাগরে পৌঁছানো, সব কিছুর মধ্যে দিয়ে আমার জীবনটাকেই যেন দেখি। আর আমাদের নদী তো
আমাদের শিল্পী, সাহিত্যিক, কবি সবাইকে এত প্রচণ্ড প্রবলভাবে উজ্জীবিত করেছে যে আপনি একজন বাঙালি কবির নাম বলতে পারবেন না যে নদী নিয়ে কোনো কবিতা লেখেনি। সেই যে নদীর সাথে সব কিছুর একটা ওতপ্রোত সম্পর্ক, প্রকৃতি মিশে আছে, নদী পাড়ের মানুষ মিশে আছে, কবি মিশে আছে, সাহিত্যিক মিশে আছে, কে নয় এই নদীর সাথে সম্পর্কিত। তো নদী যদিও এক অর্থে জড়, কিন্তু জীবনের থেকে কোনো অংশে পিছিয়ে নেই, একটা চলমান জীবন এই নদী। নদীর সঙ্গে নিশ্চয়ই আপনি গল্প করতে করতে আপনি সাঁতার কেটেছেন, নিশ্চয়ই অনেক কথা বলেছেন। হ্যাঁ, নদীর সাথে আমার অনেক কথা। নদী আমাকে শিখিয়েছে, আমাকে দেখিয়েছে যা আমরা একসময় পড়তাম, সেটা হতে পারে গল্প বা কবিতা। তো যখন আমি সাঁতরাই, সেই চিত্রগুলো আশ্চর্যভাবে সেগুলো আমার চোখে ভেসে আসতো, ভেসে উঠতো। সেই স্মৃতি আর আমার সেই নদীর পাশের প্রকৃতি সব কিছু যেন মিলে যেত। তখন আমি অন্য একটা জগতের আস্বাদ পেতাম। আপনাকে হ্যাঁ বলি, জীবনানন্দ আমাদের বাংলার শ্রেষ্ঠ কবি, যিনি নদী নিয়ে অজস্র কবিতা লিখেছেন, আমরা সবাই জানি। তো সেই কবিতাগুলো এমনভাবে আমাকে টেনেছে আমার সাঁতরানোর সময়। আমি যদি একটা কবিতার কথা বলি এখানে, তাহলে হয়তো বোঝানোটা সহজ হবে। কবিতাটা এরকম: বইচির ঝোপ শুধু, সাঁই বাবলার ঝাড়, আর জাম হিজলের বন, কোথাও অর্জুন গাছ তাহার সমস্ত ছায়া, এদের নিকটে টেনে নিয়ে কোন কথা কহিতেছে ওই নদী। এই নদী কে? ইহার জীবন হৃদয়ের চমক আনে, যেখানে মানুষ নাই, নদী শুধু, সেইখানে গিয়ে শব্দ শুনি আমি তাই। আমি শুনি দুপুরের জল পিপি শুনেছে এমন শব্দ কতদিন। আমিও শুনেছি ঢের, বটের পাতার পথে হেঁটে যেতে ব্যথা পেয়ে। দুপুরে জলের গন্ধে একবার স্তব্ধ হয় মন। দুপুরে একবার নয়, অসংখ্য অজস্র বার আমার মন স্তব্ধ হয়ে গেছে। এই অর্জুন গাছ, সাই বাবলা ঝাড় পাশ দিয়ে আমি যখন সাঁতরাতাম, তখন তো শুধু সেটা নদী না, সেটা শুধু জল না, সেটা শুধু সাই বাবলার ঝাড় না, অর্জুন গাছের ছায়া না, এটা যেন একটা অন্য জগতে আমাকে টেনে নিত। সেই জগতের আস্বাদ শুধু নদীতে সাঁতরানোর মধ্যে দিয়ে হয় না, সব কিছু মিলেই আসলে এই স্বাদটা আমাকে দেয়, এই আনন্দটা আমাকে দেয়। নদীতে যেমন কঠিন, জীবনে কি তেমনই? কখন আপনি ইচ্ছে করে স্রোতের বিরুদ্ধে দাঁড়িয়েছেন? স্রোতের বিপরীতে যাওয়া বরাবরই কঠিন। এটা কঠিন অনেক অর্থে। প্রথমত, আমরা যে অভ্যস্ত জীবনে অভ্যস্ত হয়ে যাই, তার থেকে বের হয়ে অন্য পথ খোঁজা। আর যেই জীবনটা আমাদের সহজ, মানে স্রোতের অনুকূল যে জীবন, সেটা তো বড়ই সহজ। আমাকে অন্যে নিয়ে যাচ্ছে, টেনে নিচ্ছে, আমাকে সাথে নিয়ে যাচ্ছে, আমার শ্রম কম লাগছে, আমার একনিষ্ঠতা কম লাগছে। এই জন্য অনুকূলে যাওয়া বরাবরই সহজ। কিন্তু স্রোতের প্রতিকূল, এই সমস্ত কিছুর প্রতিকূলতা অতিক্রম করেই প্রতিকূলে যেতে হয়। তাই নদীতে যেমন প্রতিকূলে যাওয়াটা কঠিন, জীবনেও তেমন।
প্রতিকূলতা বরাবর কঠিন, কিন্তু প্রতিকূলতায় না গেলে জীবনের সবটা দেখা হয় না। নদীরও যেমন শুধু অনুকূলে গেলে সেইটার উন্নতর যে স্বাদ, উন্নতর যে সৌন্দর্য বা তপস্যার আলাদা জায়গা, সেটা আমরা বুঝতে পারবো না কখনো। জীবনেও তাই, যারা সফল হন, যারা সমস্ত কিছু দেখেন এবং দেখান, তাদের কখনো কখনো প্রতিকূলে যেতে হয়। হয়তো প্রতিকূলতা নতুন পথ এনে দেয়, নতুন জীবনের সন্ধান দেয়। তাই শুধুই অনুকূলে নয়, প্রতিকূলে যাওয়াটাও জীবনের জন্য খুবই তাৎপর্যপূর্ণ। প্রত্যেক মানুষের জীবনেই প্রতিকূলতার সম্মুখীন হতে হয়েছে, এবং তারা যখন সেটাকে উতরে আসেন তখনই তিনি সফল হন। যখন আমরা বরাবর অনুকূলে চলব, সে আমাদের প্রথাগত জীবনে হোক, আমাদের নিজেদের তৈরি করা হোক, অথবা কাজ হোক, কোনো খেলা হোক, অথবা নদীতে সাঁতরানো, যাই হোক না কেন, অনুকূলে যখন আমরা চলব তখন আমাদের অর্জনটা হবে সাধারণ মানের। প্রতিকূলে চলে আমরা যদি কোনো অর্জন আনতে পারি, সেটা হবে অসাধারণ অর্জন। সেই অসাধারণ অর্জনের জন্যই মাঝে মাঝে প্রতিকূলে সেটা হতে পারে কখনো সমাজের, দেশের, প্রথার সমস্ত কিছু উপেক্ষা করে প্রতিকূলে গেলেই অনেক সময় সবচাইতে আশ্চর্যজনক সাফল্য মেলে। সেইটা আমাদের মাঝে মাঝে খুবই দরকার হয়। অনুকূল কখনোই আপনাকে অত্যাশ্চর্য সাফল্য এনে দেবে না। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, কিন্তু আমরা কি নদীকে অনুভব করি না কেবল ব্যবহার করছি? বলতে আসলে কি বুঝি সেটা প্রথমত একটু যদি বলে নিই, যে আমরা বর্তমানে যারা, তারা হয়তো নদীর তাৎপর্য ওইভাবে বুঝি না যেভাবে বুঝতেন আমাদের পূর্বপুরুষেরা। সেই তারা যারা আমাদের নদীমালার এত চমৎকার চমৎকার নাম দিয়েছেন। আমাদের নদীর নাম নীলকুমার, দুধকুমার, ঘাঘট, ইছামতি, ধরলা, পদ্মা, এই যে অসাধারণ সব নদীর নাম, এই নামগুলো যারা দিয়েছেন, তারা একবার ভাবুন, তারা কি অসাধারণ সংস্কৃত মানা মানুষ ছিলেন, কি রুচিমান মানুষ ছিলেন তারা। না হলে এই চমৎকার নাম তারা কখনোই দিতে পারতেন না। প্রথমত এই যে নাম দেওয়ার মাধ্যমে নদীর সাথে তাদের যে একাত্মতা, এতেই বোঝা যায় কত নিবিষ্টভাবে তারা নদীর সাথে মিশেছিলেন, নদীকে ভালোবাসতেন। নদী তাদের জীবন থেকে বিচ্ছিন্ন কিছু ছিল না। তারপর আমাদের যখন এই আধুনিক যোগাযোগ ব্যবস্থা এরকম হয়নি, তখন তো যোগাযোগের অন্যতম মাধ্যমই ছিল নদী। সেই নৌকায় করে সেই চাঁদ সওদাগরের মতো বাণিজ্য তরী ভাসিয়ে তেপান্তরের পথে যেতেন, দেশ বিদেশে বাণিজ্যে যেতেন। তখন নদী তাদের রুটি রুজি, নদী তাদের জীবন, নদী তাদের ভালোবাসা। কিন্তু আজ সেই নদীর উপযোগিতা সেইভাবে নেই বলে আমরা নদী থেকে অনেক দূরে চলে গেছি, অনেক সরে গেছি। আমরা নদীকে আমরা আসলে চিনতেই পারি না, শুধু একটা জলের ধারা মনে করি হয়তো আজ, আর মনে করি নর্দমা, যেখানে আমরা আমাদের কারখানার বর্জ্য রাখতে পারি, আমাদের সমস্ত আবর্জনার ভাগার মনে করতে পারি নদীকে। কিন্তু নদীর সাথে আমাদের এই যে বিরূপ আচরণ, এটার ফল খুব শুভ নয়। এটা হয়তো আমাদের পেতে হবে। এই যে নদী দুঃখ পায় না, নদী ভীষণ দুঃখ পায়। দুঃখ পায় এটা ভেবে যে আমার যাই হোক না কেন, এই যে যাদেরকে, এই যে মানুষকে আমি ভালোবাসি, সে কি বোঝে না যে এর ফলটা তাদের উপরেই বর্তাবে এক সময়, এই ভোগান্তি তাদেরই হবে।
এইটা ভেবে হয়তো নদী কষ্ট পায়, নদী বেদনাস্তৃপ্ত হয়। আমাদের আমাদের দায়বোধটা কেমন আসলে, দায় এবং দায়িত্ববোধ নদীর প্রতি, নদী বাঁচানোর জন্য? নদীর প্রতি আমাদের যে দায়, সেটা আমাদের জীবনের প্রতি যে দায়, ঠিক তেমনই। আমাকে সুস্থ রাখার জন্য আমি যা করি, আমি সমস্ত কিছু আমার ভালো থাকার জন্য করি। সেই বিষয়গুলো যেমন জরুরি, তেমনি প্রকৃতির অনেক বড় উপাদান একটা, বিশেষ করে আমাদের বাংলার জন্য এই নদী, সেই নদীকে সুস্থ রাখতে হবে, ভালো রাখতে হবে। যদি ভালো রাখতে না পারি, আমার শরীর অসুস্থ হলে আমি যেমন নিশ্চিহ্ন হয়ে যাব, আমি শেষ হয়ে যাব, নদীকে ভালো না রাখতে পারলেও আমরা একসময় শেষ হয়ে যাব। সে শুধু আমি না, এই অঞ্চলটাই হয়তো নিশ্চিহ্ন হয়ে যেতে পারে, বিরান হয়ে যেতে পারে, মরুভূমি হয়ে যেতে পারে। ইতিহাস সাক্ষ্য দেয়, যেখানে সবুজ ছিল, জলের ধারা ছিল, সেটা আজ মরুভূমি। আমরা কি তার থেকে খুব বেশি দূরে আছি? আমরা নদীর প্রতি যে অত্যাচার করি, তাকে যে অমানসিক নির্যাতন যাতনার মধ্যে দিয়ে নিচ্ছি, এর ফল তো আমাদের উপর বর্তাবে। এই সতর্কতা আমাদের জন্য, নদীর জন্য নয়। নদী তার পথ করে নেবে, হিমালয় থেকে সে কোনো না কোনোভাবে নামবেই, এবং সে যাবে এই সমুদ্রে। হয়তো বলবে, এই বাংলা দিয়ে আমি যাব না, আমি অন্য কোথাও দিয়ে যাব। সেই অসুবিধা তখন হবে আমাদের, নদীর কিছু হবে না, নদী থাকবে। নদী তীরের মানুষ সম্পর্কে একটু বলুন, আপনি তাদেরকে কেমন দেখলেন? নদীর সাথে আমার যে অভিজ্ঞতা, তার পাশাপাশি নদী তীরের মানুষের সাথেও আমার বিরল অভিজ্ঞতা। তাদের হয়তো সাধারণভাবে আমরা দূর থেকে দেখি, আমরা হয়তো শুনি যে নদীর পাড়ের মানুষ, চরের মানুষ, এরা অনেকটাই হিংস্র হয়, তারা নিষ্ঠুর হয়। কিন্তু আমার অভিজ্ঞতা ঠিক উল্টো। আমি এই নদী তীরের মানুষের মধ্যে এমন আতিথেয়তা পেয়েছি, এমন নিবিড় আন্তরিকতা পেয়েছি, যেটা আমার কখনো মনে হয়নি যে এই মানুষগুলোর মধ্যে কোনো নিষ্ঠুরতা আছে, এই মানুষগুলো হিংস্র হতে পারে, আমার কখনো মনে হয়নি। আমরা যখন দিন শেষে সাঁতার শেষ করতাম, তখন আশেপাশে কারো না কারো বাড়িতেই আমরা থেকে যেতাম, এবং তারা খুব আন্তরিকতার সাথে আমাদের তাদের বাড়িতে নিয়ে যেত, তাদের থাকার ঘরটা আমাদের জন্য ছেড়ে দিত, ধুয়ে রাখা সবচাইতে সুন্দর চাদর, বিছানার চাদরটা হয়তো আমাদের জন্য পেরে দিত, আর তাদের সংগ্রহের সেরা খাবারগুলোই ওই রাতে আমাদের জন্য তৈরি করত। কিন্তু আমরা তাদের কেউ নই, কেউ ছিলাম না। শুধু মানুষের প্রতি যে কতখানি আন্তরিক হতে পারে, তারই বহিঃপ্রকাশ ছিল এই সমস্ত আপ্যায়ন, এই আতিথেয়তা। এবং তারা যে শুধু আমাদের থাকতে দিয়েছে, আমাদের খাইতে দিয়েছে, তা নয়। আমি কয়েক জায়গায় এমন পেয়েছি যে খাবারের পর সেই গৃহস্থ হয়তো এশার নামাজ পড়তে গেছেন, এবং নামাজ থেকে এসে আমাকে বলছেন, বা আমরা দুজন ছিলাম, আমাদের বলছেন, চলেন আপনাদের একটা জায়গায় নিয়ে যাব। তো আমরাও তাদের সাথে যাই, এবং গিয়ে দেখি সেই চরের হয়তো 10 থেকে 15টা ঘর। সেই একটা ঘরে তারা কেউ থাকে না, সেখানে তারা আসলে আড্ডা দেয়। আমি সেই দিন গিয়ে দেখলাম যে সেখানে তারা হারমোনিয়াম, তবলা, বাঁশি, খোল করতাল, সমস্ত কিছু নিয়ে তারা গান গাচ্ছে। এইটা এটা কুড়িগ্রামে একটা চর। এইটা ঝুনকার চর থেকে পার হয়ে আমরা তো 21 কিলোমিটার আসলাম, এসে প্রথম যে চরটাতে থাকি সেইটা। এবং
এদের যে পেশা, বিচিত্র পেশার মানুষ তারা, এবং সমস্ত পেশা যে সম্মানজনক তাও হয়তো নয়, কিন্তু তারা দিন শেষে এসে কেউ হয়তো নামাজ পড়ে আসছেন, কেউ হয়তো ঘরের অন্য কাজটা করে আসছেন, এসে ঠিক একসাথে সেখানে বসছেন। কেউ ঢোল বাজাচ্ছেন, কেউ হারমোনিয়ামটা নিয়ে বসছেন, কেউ হয়তো গলা ভাজছেন, এবং তার দেখা দেখি অন্যরা তাল দিচ্ছে। এই যে একটা নতুন জীবন, এটা আমার কাছে আশ্চর্য লাগে যে আমরা বাঙালি যে সংস্কৃতি নিয়ে গর্ব করি, যেখানে আমাদের কোনো কুপমণ্ডকতা থাকবে না, আমাদের সঙ্গীত আমাদের প্রাণের বিষয় হবে, ধর্ম আমাদের আত্মার বিষয় হবে, তার যে মিশেলটা আমি এখানে দেখলাম, সেটা আমি আসলে কল্পনা করিনি যে এখানে গিয়ে আমি এটা দেখব, যে যেই ভদ্রলোক মসজিদে যাচ্ছে এশার নামাজ পড়তে, সেই নামাজ পড়ে অধিকাংশ লোক এখানে চলে আসছে, এবং এবং তারা হারমোনিয়াম বাজিয়ে গান করছে, কেউ করতাল বাজাচ্ছেন, এবং তার একজনের সাথে একজন সঙ্গত দিচ্ছেন, একজন শেষ হলে আরেকজন গান ধরছেন। এই যে সেই যে কুপি বাতিটা একপাশে ঢিম ঢিম আলো দিচ্ছে, কিন্তু তাদের মুখে, তাদের চোখে, তাদের কণ্ঠে, তাদের ওই হারমোনিয়ামের কিবোর্ডে যে আঙুলের যে আলো ঠুকরে বেরোচ্ছে, এইটা ওই কুপি বাতির থেকে 100 গুণ, 1000 গুণ বেশি উজ্জ্বল ছিল আমার কাছে। এবং মনে হয়েছে যে আমরা এই জীবনটাই চাই। আমরা এই যে গান দিয়ে হোক, আমাদের সঙ্গ দিয়ে হোক, সমস্ত কিছু দিয়ে মানুষকে কাছে টানবো, এতটুকুন আনন্দ দেব, তার জন্য তারা কি করছেন? তারা হয়তো সারাদিন পরিশ্রম করছেন, হয়তো সামান্য কটা টাকাই বা পান, কিন্তু তাদের সেই যে একটা রুচিবান মন, শিল্পে নিমগ্ন মন, এটাকে আমরা কিভাবে ব্যাখ্যা করব বলুন? আমরা যারা শহুরে, আমরা কি এতখানি হতে পারি? পেরেছি। এই হলো নদী পাড়ের মানুষ। মাসুদ খানের একটা কবিতা মনে পড়ল, দূরে তার দেশ কাঁপা কাঁপা রূপ কাহিনীর মতো কাঁপে, আমার বন্ধু নদীর কিনারে থাকে। আহা, আপনার ওই বন্ধুদের কথা মনে পড়লো আসলে। তারা আমার নিশ্চয়ই বন্ধু, তারা আমার আত্মার বন্ধু। যদি জীবনকে একটা নদী ধরি, আপনি এখন উৎসে প্রবাহে না মোহনায়, জীবনকে যদি নদী ধরি, তো এই সময়ে আমি তো মনে করব আমি একদম শুরুর উৎসমুখে, কারণ আমি ভাবতে ভালোবাসি জীবন আমার শুরু হয়েছে মাত্রই। অনেক দেখার আছে, জানার আছে, ভালোবাসার আছে। আমি মনে করব না জীবনের মধ্যাহ্নে পৌঁছে গেছি, মনে করব সেই হিমবাহ থেকে বরফ গলা জল হয়ে মাত্র ঝর্ণাধারা হয়ে নামছি। ঠিক এরকম ভাবতেই আমার ভালো লাগে। আপনার আন্তর্জাতিক সাঁতারের অভিজ্ঞতা একটু শুনি। আন্তর্জাতিক সাঁতারের অভিজ্ঞতা খুব যে বেশি তা নয়। আমি কয়েকটা ওশান ম্যান যে প্রতিযোগিতা হয় সেখানে অংশ নিয়েছি, সেটা ইন্দোনেশিয়ার বালিতে এবং সংযুক্ত আরব আমিরাতের দুবাইতে। এর পাশাপাশি অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে একটা জায়গায় খুব কম দূরত্ব সাঁতরানোর একটা অভিজ্ঞতা হয়। দেশের বাইরে ওশানম্যান যে প্রতিযোগিতা হয় সেটা সাগরে হয়, কিন্তু খুব স্থির শান্ত সমুদ্রের অংশগুলোতে এই সাঁতারগুলো হয়, এবং নিরাপত্তার ব্যবস্থা খুব জোরালোভাবে মেনে এই সাঁতারের আয়োজন করা হয়। তাই সাগরের উত্তাল রূপটা আমাদের দেখা হয় না, যেই রূপটা আমরা হয়তো দেখতে পাই বঙ্গোপসাগরে, বিশেষ করে বাংলা চ্যানেলে সাঁতরানোর সময়। শাহপরী দ্বীপ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত যে 16.1 কিলোমিটার, যাকে আমরা বলি বাংলা চ্যানেল, সেইখানে সাঁতরানোর যে অভিজ্ঞতা, যে উত্তাল সমুদ্রের মুখোমুখি হওয়া, সেটা হয়তো এই ওশানম্যান প্রতিযোগিতাগুলোতে হয়নি। আর অ্যান্টার্কটিকা পেনিনসুলাতে সাঁতরানোর
যে জায়গাটা সেটা খুবই শান্ত জল, কিন্তু বরফ গলা জল, তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেন্টিগ্রেড। সেই পানিতে নামাটা যেটা করে যে মানুষ সেখানে ডুব দিয়ে উঠে পড়ে, হয়তো একটু নেমে সেখান থেকে চলে আসে, সেই জায়গাটাতে আমার খুব বেশি নয়, সামান্য একটু দূরত্ব আমার সাঁতরানোর অভিজ্ঞতা হয়। সেই প্রচণ্ড হিমশীতল জলের আমার শরীর যেভাবে সাড়া দিয়েছে, সেই স্মৃতিগুলো কখনো ভোলার নয়। আমার শরীরের প্রতিটা কোষ, আমার ত্বক সেই ঠান্ডা হিমশীতল পানির স্পর্শে যেভাবে সাড়া দিয়েছে, এটা আশ্চর্য অভিজ্ঞতা আমার জন্য। আচ্ছা, নদীর মতো জীবনও তো বাঁক নেয়, কখনো শান্ত কখনো উন্মত্ত। আপনার জীবনের কোন বাঁক আপনাকে সবচেয়ে বেশি বদলে দিয়েছে বলে মনে করেন? আমাকে আমূল পাল্টে দেয় এমন দু একটা ঘটনার কথা বলতে পারি। যেমন প্রথম ঘটনাটাই হলো আমার শৈশবে রবীন্দ্রনাথের সাথে পরিচয়। আমার ওখানে খুব যে উন্নতর বই পুস্তক পাওয়া যেত সহজে তা নয়। আমি হয়তো আমার ক্লাসের বা আমার থেকে একটু উপরে যারা পড়েন তাদের সেই বাংলা বই অথবা বাংলা সহায়িকা বই, ওগুলো মাধ্যমে আমার যে গল্পের প্রতি আমার যে প্রচণ্ড আগ্রহ সেটা মেটাতাম। কিন্তু হঠাৎ করে কোনো এক লাইব্রেরিতে রবীন্দ্রনাথের সাক্ষাৎ হয় আমার। তার লেখা পড়তে গিয়ে মনে হয় যে সত্যি জীবন এমন হতে পারে, এমন মার্জিত জীবন হয়, এমন বহুমুখী জীবন হতে পারে। আশ্চর্য সব উপাদান আমার জীবনের চারপাশে ছড়িয়ে আছে, আমি এগুলো নিতে জানিনি এতদিন। মানে এগুলো নিয়ে আমাকে এতভাবে সমৃদ্ধ করা যায়, সেই যে আমাকে পাল্টে দিল। আমার ওই দিন আমার আগের জীবনটা থেকে আমাকে এক লহমায় অন্য একটা জগতে নিয়ে গেল। সেটা আমার বলতে পারেন প্রথম বাঁক। আর প্রথম বাঁক রবীন্দ্রনাথ। আর দ্বিতীয় বাঁক যেটা বলতে পারি সেটা এক বিশেষ মানুষের সাথে আমার পরিচয়, যার সাথে আমি লম্বা সময় এই জীবন আনন্দে কাটাচ্ছি। তো তার সাথে পরিচয়টা আমার জীবনের দ্বিতীয় বাঁক বলা যায়, যেটা আমাকে জীবন উদযাপনে সাহায্য করছে, জীবন দেখতে উপলব্ধি করতে সাহায্য করেছে। তো এই দুই মানুষ আমার জীবনে দুটো বাঁক ঘুরিয়ে দিয়েছে। রবীন্দ্রনাথ বরাবরই প্রাসঙ্গিক। রবীন্দ্রনাথ প্রাসঙ্গিক এ কারণে যে রবীন্দ্রনাথ মানবিকতার কথা বলেছেন, রবীন্দ্রনাথ মানুষের কথা বলেছেন, রবীন্দ্রনাথ মানুষকে শ্রদ্ধা করার কথা বলেছেন। জীবন শুধু নিজের নয়, নিজের পাশাপাশি অন্যের জীবনটাকেও ফুটিয়ে তোলার কথা বলেছেন রবীন্দ্রনাথ। সেই অর্থে মানুষের জীবনকে প্রস্ফুটিত করার যত আয়োজন, সে হোক শিল্পে, সে সাহিত্যে, গানে, নাটকে, কোথায় নয়, শুধু তো এই মানুষকে জাগিয়ে দেওয়ার জন্যই সব কিছু করেছেন। এসব করে কি তিনি তার জীবিকা নির্বাহ করেছেন? মোটেই নয়। তার জীবনটা মানুষের জন্য উৎসর্গীকৃত। শুধু তার আমলের মানুষের জন্য নয়, যতদিন বাংলা ভাষা সাহিত্য থাকবে, রবীন্দ্রনাথ এই যে মার্জিত রুচিমান মানুষ তৈরি করার, সংস্কৃতমান মানুষ তৈরি করার তার যে আয়োজন, সেটা চলতেই থাকবে। তার গান দিয়ে আমাদের অন্য জগতে নিয়ে যাবেন, তার চিত্রকলা দিয়ে আমাদের বিস্মিত করবেন, তার কবিতা দিয়ে আমাদের মোহাবিষ্ট করবে, তার প্রবন্ধ দিয়ে আমাদের সজাগ করে দেবেন। এই এত কিছুর মধ্যে দিয়ে
তিনি চেয়েছেন মানুষ সামনে এগিয়ে যাক। সেই যে পুরাণ উপনিষদের কথা, চড়ুই বেতি, চড়ুই বেতি, সামনে এগিয়ে যাও, সামনে এগিয়ে যাও, তার ইন্ধন জুগিয়ে যাচ্ছেন অনবরত রবীন্দ্রনাথ। তাই রবীন্দ্রনাথ শুধু আমার জীবনের ইন্ধনদাতা নয়, রবীন্দ্রনাথ সমস্ত মার্জিত রুচিবান মানুষ হওয়ার আকাঙ্ক্ষা যাদের আছে তাদেরকেই সাহস জুগিয়ে যাচ্ছেন, অনুপ্রেরণা দিয়ে যাচ্ছেন। সংসার কি আসলে নোঙর নাকি নৌকা, কি মনে হয়? সংসার নোঙর এবং নৌকো দুটো একসাথে। সংসারে নৌকাটা যেমন চলবে, চলার মধ্যে দিয়ে সেই আনন্দ, চলতে চলতে চলার আনন্দ যখন আমরা অনেকখানি পেয়ে যাব, তখন মনে হবে থামার আনন্দটাও তো দরকার। সেই থামার জন্য নোঙর, ঘর বাহির, ঘর এবং বাড়ি, এ দুটো মিলেই একটা সম্পূর্ণ জীবন। দাম্পত্যটাকেই যদি আমরা ভাবি যে এটা একটা রোমাঞ্চকর অভিযান, তাহলে তো অনেকটাই সহজ হয়ে আসে। যে রোমাঞ্চ আসবে, সেটা হতে পারে প্রতিকূলতা, হতে পারে দুঃসময়, হতে পারে খারাপ সময়, হতে পারে নাজুক সময়। তো সেটাকে উতরানোর যে একটা আকাঙ্ক্ষা, সেটা যদি আমার ভেতরে থাকে, আমাদের ভেতরে থাকে, সেটা উতরানোটা সহজ হয়। তো আমি কখনোই যদি সেই প্রতিকূলতার সম্মুখীন না হই, শুধু ভেবে নিই জীবন খুবই সরল, খুব সহজ, শুধুই আনন্দের, সেটা মোটেও নয়। জীবন আনন্দের হয় তখনই যখন কোনো একটা বড় প্রতিকূলতা আমরা অতিক্রম এসে আমি কিছুটা বিশ্রাম নিই, তখন মনে হয় জীবনটা বড়ই আনন্দের। কিন্তু ওই প্রতিকূলতা না থাকলে জীবন এতটা গাঢ় আনন্দের হতো না। জীবনকে আনন্দিত বা আনন্দময় করার জন্য আমাদের এই ঘাত প্রতিঘাত, এই যে প্রতিকূলতা, নানা সংকট, অসুবিধা, এসবের ভীষণ দরকার আছে। একদম। এটা আমাদের এই মুহূর্তে আমাদের সমাজে দাম্পত্যগুলো টিকছে না, ভেঙে দিচ্ছে কোন ভূত, কিসে ভর করেছে আসলে? আমি হয়তো সেই দাম্পত্য বিশেষজ্ঞ নই, কিন্তু আমার যেটা মনে হয় যে আমাদের ভেতরের অসহিষ্ণুতা, আমরা এতটাই বিক্ষিপ্ত এখন, এতটাই শুরুর দিকে আমরা যেটা বলছিলাম যে এতটা একনিষ্ঠ হতে পারছি না কোনো কিছুতে, আমরা একটা জায়গায় স্থির থাকতে পারছি না। এই অস্থিরতাটা আমাদের ভেতরে, বাইরে, সমস্ত জায়গায়। তাই যদি আমরা স্থির হতে না পারি, আপনার ভালো বিষয়টা আমি দেখতে পাবো না, আপনার আপাত চেহারাটা আমি শুধু দেখতে পাবো। আমার জীবনের সবচাইতে কাছের, আমার কাছের মানুষের বাইরের দিকটাই শুধু আমি দেখতে পাবো। তার ভেতরে ডুব দিয়ে সেই জগৎটা দেখার সময় তো আমার নেই, অতখানি ধৈর্যও আমার নেই। এই যে অধৈর্য, আমরা বাইরের রূপটা দেখে সহসাই হতাশ হয়ে পড়ি, আমরা নিজেদের ধরে রাখতে পারি না, তখন অসহিষ্ণু হই। এইটার প্রভাব তো অন্যজনের উপর পড়বে, তখন তার মধ্যেও সেই অসহিষ্ণুতার বীজ হয়তো নিজের অজান্তেই রোপিত হয়। সেই বীজ থেকে কোনো এক সময় গাছ মহিরুহ হয় এবং তখনই বিপত্তিটা বাধে। আর সেই পর্যায়ে যেতে যেতে জল এতটা গড়িয়ে যায়, কিছু করার থাকে না। তখন আমরা একজনকে বুঝতে পারি না, সহ্য করতে পারি না সহিষ্ণুতার কারণে। অন্য যে ব্যাপার, যে আমাদের পারস্পরিক শ্রদ্ধাবোধ, এইটা আমাদের কমে যাচ্ছে। আমাদের ভালোবাসা সেটা হয়তো সাময়িক, আমাদের প্রেম, প্রচণ্ড আবেগ, সেইটা হয়তো বছরের সাথে সাথে ম্লান হয়ে যায়। কিন্তু একজন আরেকজনের প্রতি যে শ্রদ্ধা বোধ,
এই শ্রদ্ধা বোধটা কখনো ম্লান হয় না। কারো প্রতি যদি আমার শ্রদ্ধা থাকে, তার সমস্ত দুর্বলতা, তার সীমাবদ্ধতা আমি অনায়াসে আমি অতিক্রম করে যেতে পারবো, শুধুমাত্র তার প্রতি আমার প্রগাঢ় শ্রদ্ধার জন্যে। আমি তাকে শ্রদ্ধা করি। এর থেকে বড় ভালোবাসা, এর থেকে বড় প্রেম আর কিছুতেই হয় না। শুধু যদি শ্রদ্ধাটাকে আমরা টিকিয়ে রাখতে পারি, আমার মনে হয় যে দাম্পত্য কলহের এই যে চর্চাটা চলছে আমরা দেখছি, সেটা অনেকটাই হয়তো আমরা এড়াতে পারবো। বন্ধুত্ব আপনার কাছে কি? বন্ধুত্ব আমার কাছে অন্য জগতের একটা আশীর্বাদ মনে হয়। কারণ সমস্ত প্রাণী হয়তো তার পাশে যিনি আছেন, যে প্রাণীটা আছেন, তার প্রতি এক ধরনের নৈকট্য অনুভব করে, তার জন্য হয়তো নিজে অনেকটা ছাড় দেন। কিন্তু মানুষ তার থেকে অনেক এগিয়ে। প্রাণীর যে বন্ধুত্ব, সেটা হয়তো তার নিকটে যিনি আছেন, যেই প্রাণীটা আছেন, তার প্রতি। কিন্তু আমরা মানুষের বিশেষত্ব এখানে যে আমার বন্ধু জগৎ জোড়া। অ্যান্টার্কটিকাতেও আমার বন্ধু হতে পারে, আর্কটিকেও আমার বন্ধু থাকতে পারে, সাহারা মরুভূমির মাঝখানেও আমার বন্ধু থাকতে পারে, এবং আমি সেটা ভেবে নিতে পারি যে সেখানেও আমার বন্ধু আছে। বন্ধু সেই যিনি আপনার চিন্তায় যার সাথে নৈকট্য অনুভব করবেন, যিনি আপনার জন্য নিবেদিত হবে, যিনি আপনার জন্য অনেক কিছু ত্যাগ স্বীকার করতে পারে, সেই হলো বন্ধুত্ব। এই বন্ধুত্ব বলা যায় স্বর্গীয়। এটা একটা, এখানে নেয়া পাওয়ার কোনো দায় নেই। যেখানে দেনা পাওনার ব্যাপার থাকে, সেখানে বন্ধুত্ব থাকে না। বন্ধুত্ব তার ঊর্ধ্বে, যেখানে কোনো কিছু থাকবে না, শুধুই ভালো লাগা, এবং আমি তাকে দেব। সে দেয়া হতে পারে আমার সময় দেয়া, আমার স্মৃতিগুলো দেয়া, আমার ভালো লাগাগুলো দেয়া, আমার যাতনাগুলো শেয়ার করা, আমার ব্যথাগুলো তাকে জানানো। এই যে ব্যথা জানানোর মধ্যে দিয়ে আমি যে অনেকটা নির্ভার হচ্ছি, এটা কোথায় সম্ভব? শুধু বন্ধুর কাছেই সম্ভব, আর কোথাও নয়। তাই বন্ধুত্ব জীবনের জন্য, আনন্দময় জীবনের জন্য অবশ্য ভীষণ জরুরি। সৈয়দ হকের একটা কবিতা মনে পড়ছে যে, মানুষ এমন তো একবার পাইবার পর নিতান্তই মাটির মনে হয় তার সোনার। আহা, এই যে বহু আকাঙ্ক্ষার মানুষকে পাওয়ার পরে তাকে নিতান্তই মাটির মনে হয় সোনার মোহর, কেন এমন হয়? হ্যাঁ, যাকে আমরা একসময় মনে করি এ আমার 7 জনমের ধন, এ আমার জীবনে আশীর্বাদ, তার সাথে প্রাত্যহিকতা, দৈনন্দিনকতা, এর মধ্যে দিয়ে চলতে চলতে সে তো আমার কাছেরই হবে, সে তো মাটিরই হবে। মাটি মোহরের থেকে কোনো অংশে কম নয়। সেই সোনার মোহর, সেটা সিন্ধুকেই রাখতে পারি আমি, সেটা হয়তো বছরে 1-2 বার বের করব, সেটা এক নজর দেখব, বা বহুমূল্য কোনো কিছু কিনব, সে দিয়ে তো সংসার হবে না, সে দিয়ে জীবন হবে না। সেটা সাময়িক, কিন্তু জীবন হতে হলে মাটি লাগে। জীবন সফল হতে হলে মাটির স্পর্শ লাগে। তাই প্রাত্যহিকতার চাপে, দিন যাপনের তাগিদে যারা আমার কাছে আপন হয়ে আছে, যারা মোহর থেকে মাটিতে রূপ নিয়েছে, আমার তো মনে হয় আমার জীবনটাকে বরং আনন্দময়ই করে তারা। আমার কাছে সোনার মোহরের থেকে সেই মাটির পরশটা খুব গুরুত্বপূর্ণ। নিশাত মজুমদারের কাছ থেকে আপনি কি নেন, উনি আপনার কাছ থেকে কি নেন, এবং বা আপনার কোন শূন্যতাগুলো উনি পূরণ করে চলেছেন? হ্যাঁ, আমার সমস্তটাই শূন্যতা,
আর বলতে পারেন এই শূন্যতা আছে একটা অন্য একটা জগতের মধ্যে, পুরো জগতই তো আরেক শূন্যতা। তো এই দুই শূন্যতার মধ্যে দিয়েই আসলে আমরা বাস করি। মানে অনেকটা হেয়ালিময় হয়ে গেল কথা, শূন্যতার মধ্যে দিয়ে, দুই শূন্যতার মধ্যে দিয়ে অনেকটাই যেন বোঝা যাচ্ছে না। কিন্তু ব্যাপার হলো এই যে আমাদের বোঝাপড়া যেটা বলেন, সেইটা আমরা বলি না যে আমার এই জায়গাটাতে আমাকে বুঝতে হবে, এই জায়গাটাতে আমি চাই, এই জায়গাটা আমার দরকার, এই বিষয়টা আমি ভাবছি, এইটা আমার করতে হবে। যখন আপনি এটা বলবেন না কিন্তু অন্যে আপনার এইটা বুঝে যাবে, তখনই আসলে আপনাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, কোনো বাধা থাকবে না। তখন আর ভিন্ন দুজন মানুষ নয়, বরং দুজনই কোনো এক একক মানুষে পরিণত হয়। এবং সেজন্যই হয়তো আমি হেয়ালি করে বললাম দুজনের মিলিত শূন্যতা, দুজনের আসলে চিন্তায় যদি এক থাকা যায়, মানসিকতায় যদি এক থাকা যায়, বিশেষ করে অন্য মানুষের প্রতি ভালোবাসা, শুধু পরস্পরের প্রতি না, অন্য মানুষের প্রতি ভালোবাসা দেয়া, এই মানসিকতা কিছুটা থাকলেও আমার মনে হয় যে দুজনের মিলে যেতে কোনো বাধা থাকে না। এটা সবার জন্য প্রযোজ্য। নদীর সাথে সাহিত্যের সম্পর্কটা নিয়ে একটু শুনি আপনার কাছে। নিশ্চয়ই আপনার ব্যাখ্যা আছে আপনার কাছে। কবিতার সম্পর্ক আমরা শুনেছি, কবিতাও শুনলাম। নদীর সাথে কবিতা, সাহিত্য, শিল্পের সম্পর্কটা কেমন? হ্যাঁ, নদীর সাথে সাহিত্যের এত ওতপ্রোত সম্পর্ক, বিশেষ করে আমাদের এই বাংলায়, কারণ বাংলার বুক চিরে শত শত নদী। এই নদী আপনি ঘুম থেকে উঠে দেখছেন, ঘুমোতে যাওয়ার আগে এর শব্দ শুনে আপনি ঘুমোতে যাচ্ছেন। তো এই নদী শিল্পীকে কেন জাগাবে না, সাহিত্যিকদের, কবিদের কেন উৎসাহ দেবে না? আমরা বাংলা ভাষার একদম শুরুর সাহিত্য, যেমন চর্যাপদের কথা যদি বলি, সেখানে দেখবেন আপনি অনেক নদীর কথা আছে। সেই নদীর কথা এত নিবিড়ভাবে আছে যে মনে হবে যে নদী তাদের জীবনের সাথে কত গভীরভাবে জড়িয়েছিল। আমরা জানি যে চর্যাপদের কবিরা মূলত সাধক ছিলেন, তারা সেই সাধনার কথাগুলোই কবিতার মাধ্যমে, পদাবলীর মাধ্যমে এটা প্রকাশ করতেন। কিন্তু সেসব করতে গিয়েও নদীর প্রসঙ্গ এসছে বারবার, অনেকগুলো পদে নদীর কথা এসছে। যেমন একটা পদের কথা বলতে পারি, ভবনই গহন গম্ভীর বেগে বহি, দুয়ান্তে চাখিল মাঝে না থহি, ধামার্থ চাটিল সংকম গরই, পারগামী লয়ে নির্ভর তরই, যো তুম হলো সো হইবে পারগামী, পুচ্ছিত চাটিল অনুত্তর স্বামী, সাংকমত চড়িলে ডাহিন বামে না চাহি, নিয়রে বহি দূর না চাহি। নদী বয়ে যাচ্ছে, তার দুকূলে কর্দমাক্ত পার, বলছে এই ভব নদী যে পার হতে চাও, সে গুরুদেব চাটিলের শরণাপন্ন হও। তোমাদের পার করার জন্য চাটিল দেব দেখো কি সুন্দর সাঁকো তৈরি করেছে নদীর উপর দিয়ে, এই সাঁকো দিয়ে তোমরা পার হও। কিন্তু সাবধান, সাঁকোতে উঠে এদিক ওদিক তাকাবে না, তোমার বোধি হলো সামনে, সেদিকে লক্ষ্য রাখো, দেখবা তোমার জীবন সুন্দর হয়ে যাবে। এই যে নদী প্রতীক দিয়ে জীবন ঘেঁষা এমন সব কবিতা, সেটা আমার মনে হয় শুধু
বাঙালি কবির পক্ষেই সম্ভব। অন্য দেশ বিদেশের অনেক কবিরা নদী নিয়ে অনেক লিখেছেন, কিন্তু তাদের নদী তো আমার বাংলার নদীর মতো নয়, তার প্রভাবটাও আসলে এরকম নয়। তাই আমার নদী আমার মতো, আমার কবিদের মতো। কি পড়তে পছন্দ করেন, কেন পড়েন, আর এইসব সহস্র শব্দের ভেতরে আসলে কি খুঁজে ফেলেন? পড়তে বিশেষ করে পছন্দ করি কবিতা। মানে এখন আসলে কবিতার মধ্যে দিয়েই যেতে আমার সবচেয়ে ভালো লাগে, কারণ কবিতা অল্প বলে এমন গভীর জীবনের কাছাকাছি নিয়ে যায় যেটা আমি বরাবর খুঁজি। সেই অদেখা জগৎ, আমার সংবেদনশীলতা যা আমি ধরতে পারি না, কবি যিনি আমার থেকে অনেক বেশি সংবেদনশীল, তার সংবেদনশীলতায় সেগুলো ধরতে পারেন, এবং সেটা যখন আমি দেখি, সেটা আমার জীবন খোঁজার বেলায় এটা বড় সাহায্য করে আমাকে। আমি আসলে সেই অদেখা জগৎটাকে খুঁজি, যা আমার সংবেদের বাইরে, সংবেদনার বাইরে। আমি কবিদের মাধ্যমে ওই জগতে যেতে চাই। তাই কবিতা আমাকে ভীষণ টানে। হ্যাঁ, গল্প, উপন্যাস, গান এটা যে টানে না তা নয়, কিন্তু গল্প বা উপন্যাসের ধরন যেটা, সেটা সমাজটা বড়, মানুষের চলমান জীবনটা সেখানে মুখ্য। হয়তো মহান সব গল্পকার, মহান ঔপন্যাসিক যারা, তারা সেই গভীর তলের জীবনটাকেও নিয়ে আসেন, কিন্তু আপাতভাবে কবিতা যত গভীরভাবে সেই জগতের ইঙ্গিত দেয়, অন্যগুলো আমার কাছে সেটা অতটা, হয়তো আমার এটা ব্যর্থতা, তার জন্য হতে পারে যে আমি সেটা পাই না। কিন্তু কবিতা আমাকে সেই জায়গাটাতে নিয়ে যায়। জীবনানন্দ দাশ আপনাকে কেমন টানে এবং আমাদের জীবনে কিভাবে তিনি মিশে আছেন প্রকৃতির সাথে, মানুষের সাথে, জীবনের সাথে? জীবনানন্দ তো প্রকৃতিরই একটা প্রতিশব্দ। জীবনানন্দ তো নদীরই একটা প্রতিশব্দ। জীবনানন্দ আমাদের এই ঋতুচক্রের একটা প্রতিশব্দ। জীবনানন্দ নদীর প্রতিশব্দ। জীবনানন্দ প্রেমের প্রতিশব্দ। এই সমস্ত কিছু মিলেই একজন জীবনানন্দ হয়ে উঠতে পারেন, এবং যার মূল লক্ষ্য জীবনে আনন্দ দেয়া। ওনার কবিতায় প্রকৃতি, প্রেম, মানুষের সেই অন্তর্জগৎ এত বিচিত্রভাবে মিশে আছে, যেটা আমাদের ইন্দ্রিয়কে মাঝে মাঝে অবশ করে দেয়। আমরা মোহগ্রস্ত, ঘোরগ্রস্ত হয়ে পড়ি যে ভাষার কি এতটাই জাদু থাকতে পারে যেটা আমাকে অন্য জগতে নিয়ে যায়? প্রেমের কি এত প্রচণ্ড তাড়না থাকতে পারে যা এই শব্দ অক্ষরের মধ্যে দিয়ে ফুটে ওঠে? যাতনার কি এত প্রচণ্ড প্রবল রূপ থাকতে পারে যেটা আমরা এই কবিতা পড়তে গিয়ে বিমর্ষ হয়ে সেগুলোর মুখোমুখি হই? এই সমস্ত কিছুই, গভীরতর সমস্ত কিছুই জীবনানন্দ। প্রেম, বিশেষ করে নদী, প্রেম, প্রকৃতি, এর প্রতি জীবনানন্দ যে কতটা নিবিড়ভাবে মিশে আছে, একটা কবিতার কিছুটা অংশ বললে হয়তো বোঝা যাবে। যে প্রেমিককে কিভাবে প্রকৃতি ডাকে এবং প্রেমিক প্রকৃতিকে কিভাবে গ্রহণ করেন। আমাকে সে নিয়েছিল ডেকে, বলেছিল, এ নদীর জল তোমার চোখের মতো ম্লান বেদফল, সব ক্লান্তি বিহ্বলতা থেকে দূরে রেখেছে সে। এর নাম ধানসিঁড়ি বুঝি, মাছ রাঙাদের বললাম। গভীর মেয়েটি এসে
দিয়েছিল নাম। আজও আমি মেয়েটিকে খুঁজি, জলের অপার সিঁড়ি বেয়ে কোথায় যে চলে গেছে মেয়ে। কি অসাধারণ মায়াবী অলৌকিক ভাষায় জীবনানন্দ আমাদের দিয়েছেন। নজরুলের কবিতা নিয়ে শুনি। নজরুলের কবিতা আপনার কাছে কিভাবে আজও প্রাসঙ্গিক? নজরুল ইসলাম প্রাসঙ্গিক এ কারণে, তিনি মানুষকে নিয়ে ভেবেছেন। তাঁর আরাধ্য ছিলেন মানুষ। আমরা তার মধ্যে হয়তো প্রেম দেখি, প্রচণ্ড প্রেম দেখি। সেই প্রেম আসলে নিয়ে এসছে মানুষের মধ্যে দিয়ে। মানুষ তার কাছে চরম পরম। এবং অন্যদিকে যেখানে কাজী নজরুল ইসলাম অতি প্রাসঙ্গিক, সেটা হলো তার সহনশীলতা, তার অসাম্প্রদায়িকতা। বাংলা সাহিত্যে এতটা অসাম্প্রদায়িক মানুষ দ্বিতীয় জন আছে কিনা সন্দেহ, যার কাছে মানুষের চেয়ে বড় কিছু নাই। না ধর্ম, না জাত, না দেশ কাল, কোনো কিছু নয়, মানুষ তার কাছে সেরা। এই যে মানুষকে আপনি যদি সবার উপরে রাখতে পারেন, তখন দেখবেন সমস্ত বিভেদ ঘুচে যাবে, সমস্ত অন্যায় দূর হয়ে যাবে, সমস্ত অবিচার কোথায় হারিয়ে যাবে আপনি যদি মানুষকে সেই মূল্যটা দিতে পারেন, সেই উচ্চ জায়গা মানুষের জন্য রাখতে পারেন। নজরুল ইসলাম এখানেই তার বিশেষত্ব। তিনি অসাম্প্রদায়িক চেতনার যে বহিঃপ্রকাশ সেটা ঘটিয়েছেন। এবং সেটা শুধু সাহিত্যে নয়, তার ব্যক্তিগত জীবনে, তার আচারে, তার জীবনযাপনে, মানুষের সাথে তার বন্ধুত্বে, সমস্ত কিছুর মধ্যে দিয়ে তার অসাম্প্রদায়িক যে সত্তা, সেটার প্রকাশ হয়েছে। আমরা তার কাছ থেকে শুধু গান, কবিতা, উপন্যাস, গল্প নয়, সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় নিতে পারি সেটা হলো অসাম্প্রদায়িক মানবিক একটা অলৌকিক চেতনা, যেটা আমাদের নজরুল ইসলাম শিখিয়ে দিয়েছেন। চর্যাপদ, ময়মনসিংহ গীতিকা, বাউল গান, এই ধারাগুলো আমাদের অস্তিত্ব সম্পর্কে কি বলে? চর্যাপদ, বাউল এবং ময়মনসিংহ গীতিকা, এইটার কিন্তু একই পরম্পরায় এই ধারাটা চলে এসছে। চর্যাপদে আমরা দেখব তারা জীবনের রহস্য খুঁজে বেড়াচ্ছেন। এই জীবন কি? এই জীবন কিভাবে, এই জীবনের মানে খোঁজা যায়, এই যে দুষ্প্রবেশ্য জীবন, এর ভেতরে কিভাবে ঢুকতে পারি আমরা? এটার সত্যি কি কোনো অর্থ আছে? এর অর্থটা কি? এই খোঁজার তাড়না চর্যাপদের পদকর্তাদের মধ্যে ছিল। এবং তারা সবাই আসলে তাদের নিজ নিজ দিকে সাধক ছিলেন। তো সেই সাধনার কথা এই ভাষায়, কবিতা, পদাবলীর আকারে তারা প্রকাশ করেছেন। এবং এবং এই জীবনটাকে বোঝার জন্য তারা কত অনুষঙ্গ যে নিয়ে এসছেন। একটা পদ আছে, সেখানে শরীরটাকে, আমাদের এই অস্তিত্বটাকে গাছের সাথে তুলনা করছেন। কায়া তরবর পঞ্চবিটাল, চঞ্চল চিয়ে পৈঠ কাল। আমাদের শরীরটা গাছের মতো, এবং এর পঞ্চ ইন্দ্রিয় হলো 5টা ডাল। এই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে আসলে বিভিন্ন বিষয় আমাদের ভেতরে প্রবেশ করছে। এবং তারা যেহেতু সাধক, এই ইন্দ্রিয়ের মধ্যে দিয়ে যা আমাদের এসে বিক্ষিপ্ত করে, যা আমাদের বিচলিত করে, সেই ইন্দ্রিয়গুলো বন্ধ করতে বলেছেন। সমস্ত বাইরের
এই সমস্ত প্রভাব আমার উপর পড়বে না, আমি শুধু আমার দিকে তাকাবো, আমার গভীরে আমার অর্থ খুঁজব, এই জীবনের মানে খুঁজব, তখনই আসলে মানে কিছুটা পাওয়া যাবে। এই যে জীবন খোঁজার তাড়না, এবং সেটা কিসের মধ্যে দিয়ে? মানুষের মধ্যে দিয়ে। মানুষ ভোজেই সেই জীবনের দিকে যাওয়া, এ তো বাউলের কথা। তার মানে চর্যাপদের পদকর্তার সেই মৌল বিষয়, সেটা নিয়ে এসছেন আমাদের বাউল সমাজ, সেটা নিয়ে এসছেন আমাদের হাওরের এই যে সব মহান সঙ্গীতকাররা, গীতিকারেরা, এবং তারও আগে আমাদের ময়মনসিংহ গীতিকার মধ্যে দিয়ে। যদিও ময়মনসিংহ গীতিকা ধরনে কিছুটা আলাদা, কিন্তু রূপে অনেকটাই এক। তো সেই ধারাবাহিকতা আসলে এদের মধ্যে বরাবর রয়ে গেছে। জীবনটাকে খুঁজে দেখা, জীবনের মানে কি? মানে বাড়ির পাশে আরশিনগর, সেটা এক পড়শি বসত করে, আমরা কি জানি তাকে? এই ধারাটা আসলে বাংলার নিজস্ব, একান্তই নিজস্ব একটা ধারা, যেটা আমাকে জানার মধ্যে দিয়ে জগৎটাকে জানব এবং মানুষকে জানব, মানুষকে ভালোবাসব। এটা আমাদের চর্যাপদের পদকর্তা বাউল এবং এখন যারা সহজাত গীতিকার, তারা এটা ধরে রেখেছেন। কিংবা বাউলের যে তৃষ্ণা কিংবা ক্ষুধা, কোনো একটা জিনিস খোঁজার, সেই খোঁজটা আসলে কিসের খোঁজার, মানে কিংবা তাদের গানের মধ্যে যে হাহাকারটা আসে, সেই হাহাকারের উৎস ভূমিটা কোথায়? বাউলদের হাহাকার সার্বজনীন একটা হাহাকার, এটা মানব জীবনের হাহাকার। এইটা শুধুই যে বাউলের হাহাকার বা এই পদকর্তাদের হাহাকার, তা মোটেই নয়। যারা জগতের শ্রেষ্ঠ সন্তান, যারা চিন্তাশীল, যারা ভাবে জগৎ জীবন নিয়ে, তাঁদেরই তপস্যা। এটা শুধু চেষ্টা নয়, এটা একটা তপস্যা, যে আমার মধ্যে দিয়ে সেই কাকে যেন আমি জানতে চাই, সেই অনন্ত শূন্যতা, মহাবিশ্বে সেই নিস্তব্ধতা, নির্জনতা, এটার মাঝে কে আমাকে ডাকে, কার সাথে আমার কখনো কখনো কথা হয়, কার কথা আমি মাঝে বুঝতে পারি, কখনো বুঝতে পারি না, তাকেই তো আমি খুঁজি আমার গানে, আমার চিন্তায়, আমার ধ্যানে, আমার তপস্যায়। এই খোঁজার প্রবণতাটা শ্রেষ্ঠ মানুষদের প্রবণতা। এখানে যদিও অপ্রাসঙ্গিক একটা চলচ্চিত্রের কথা বলতে পারি, যেখানে আসলে এই খোঁজাটাকে অন্য দিকে দেখেছেন। সেটা ইংমার বার্গম্যানের একটা চলচ্চিত্র, দ্য সেভেন্থ সিল। এখানেও আপনি দেখবেন সেই যে প্রিন্স, মৃত্যুর সাথে যিনি দাবা খেলেন, তিনি খুঁজে বেড়াচ্ছেন যে সত্যি এই জগতের অর্থ কি। আমি যাকে ডাকছি তার তো সাড়া পাচ্ছি না, তাহলে সে আছেন, আমিও তাকে ডাকছি, কিন্তু তার ভাষা অন্য, তার ভাষা আমি বুঝতে পারছি না। আমি বুঝতে পারছি না, এটা আমি উতরোতে চাই, এটা আমি পেরিয়ে গিয়ে তার ভাষা আমি বুঝতে চাই, তার ভাষা আমি ধরতে চাই। এই যে প্রবণতা, এটা শ্রেষ্ঠ মানুষ, শ্রেষ্ঠ শিল্পী, সেরা কবি, শ্রেষ্ঠ চলচ্চিত্রকার, সবার আরাধ্য বিষয়। এই আরাধনা কখনো শেষ হবে না। এই অজ্ঞেয়কে জানার তাড়না কোনো দিন শেষ হবে না। যেদিন শেষ হবে, সেদিন আমাদের এই চড়েই বেতি ছুটে চলা বন্ধ হয়ে যাবে, থেমে যাবে, আমরা হয়তো নিশ্চিহ্ন হয়ে যাব।
দ্য সেভেন সিলের নামটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য, যেটা বাইবেলে 7টা সেল, অর্থাৎ আমরা সিলগালা যেটা করি সেরকমভাবে 7টা মোড়কের মধ্যে এরকম সিলগালা করা থাকে। সেইটার এক একটা সিলগালার মধ্যে এক একটা বিষয় উল্লেখ করেছেন এবং যীশু খ্রিস্ট সেগুলো এক একটা করে খুলছেন এবং দেখছেন কোনোটায় সাদা ঘোড়া, কোনোটায় লাল ঘোড়া, তার মানে কোনোটা যুদ্ধ, কোনোটা প্রাকৃতিক বিপর্যয়, কোনোটা সামাজিকতা। এবং 7th সিল বা 7 নম্বর যে সিলটা, সেটার মধ্যে আশ্চর্যজনকভাবে খুলে একটা জিনিসই পান, সেটা হলো নিস্তব্ধতা। এই জগৎ কোনো শব্দ নাই, এই জগতে কোনো অর্থময় শব্দ নাই। সেই যে পাড়াপাড় বিস্তৃত, মহাজগৎ বিস্তৃত নিস্তব্ধতা, এই স্তব্ধতা আসলে এই খোঁজারই অন্য একটা নাম, নিস্তব্ধতার মধ্যে দিয়ে খোঁজা। আমাদের বাউলরা হয়তো সেটা গানের মধ্যে দিয়ে, আমাদের ঋষিরা হয়তো ধ্যানের মধ্যে দিয়ে সেই নিস্তব্ধতাকে খুঁজছেন, যে তার কোনো ভাষা আছে কিনা, তার সাথে কোনোভাবে সংযোগ ঘটানো যায় কিনা। আর এর থেকেই কিন্তু যোগ বা ইয়োগা, এর সাথে সংযোগের আকাঙ্ক্ষা থেকেই আমাদের এই সমস্ত তপস্যা, শিল্পীর, ঋষির, ধ্যানীর। আমরা তাকে জানতে চাই, অনন্ত মহাবিশ্বের সেই নিস্তব্ধতা আমরা দেখতে চাই। এর মধ্যে দিয়ে আমরা হয়তো নিজেকেই দেখতে চাই। অনুবাদ সাহিত্য পড়তে গিয়ে, অনুবাদ করতে গিয়ে কি কখনো মনে হয়েছে যে মানুষ ভাষার চেয়ে অনুভবে বেশি কাছাকাছি? মানুষ ভাষার থেকে নিশ্চয়ই অনুভূতি, অনুভব, সংবেদনশীলতার সাথে বেশি একাত্ম হতে পারে। আপনার এমন ভাষাও হতে পারে যে ভাষার খুবই দুরূহ, কোনোভাবেই অন্য ভাষায় তার রসটা পুরোটা নেওয়া যায় না, কিন্তু মৌল বিষয়টা যেটা আমার সংবেদনশীলতাকে জাগিয়ে দিতে পারে, ওই অংশটা থাকলে কিন্তু সেই ভাষাটা, সেই অনুবাদটা উতরে যায়। শুধুমাত্র আমার সংবেদনশীলতায় সে একটু পরশ বুলিয়ে দিতে পারলো কিনা, এইটা অনুবাদের কৃতিত্ব। আমি ভাষার সেই প্রাচীল হয়তো টপকাতে পারবো না, কিন্তু প্রাচীলের ওপার থেকে যদি কোনো একটা সঙ্গীতের সুর ভেসে আসে, সে তো আমার নিজের জিনিস, সেই সুরটা তো আমি বুঝতে পারবো, সেই সুরের সাথে আমি একাত্ম হতে পারবো। অনুবাদের কাজ হওয়া উচিত, অনুবাদকের কাজ হওয়া উচিত যে সেই সংবেদনশীলতার জায়গাটাতে নজর দিয়ে সেইটার উপযোগী কিছু উপস্থাপন করা। তাহলেই আমার মনে হয় যে ভাষা যাই হোক না কেন, বিষয় যাই হোক না কেন, সেটা আমাদের মন কাড়বে, নজরও কাড়বে। আপনার জীবন তো কম্পিউটার সায়েন্স, ইংরেজি সাহিত্য, সাঁতার, অনেক কিছুতেই আপনি গঠিত। এই যে বহুমুখী পথ চলা, এগুলোকে তিনটার মধ্যে আপনার সম্পর্ক কোথাও খুঁজে পান কেন? খুবই প্রগাঢ় সম্পর্ক আছে। আমি যদি সাহিত্যের কথা বলি, সাহিত্য আমার মনকে জাগিয়ে দেয়, আমার সংবেদনশীলতা জাগিয়ে দেয়, অন্য জীবন দেখা, অন্য জীবনের সাথে মেশার যে প্রবণতা, সেটা তৈরি করে দেয় সাহিত্য। সাহিত্য আমাকে গভীরে যেতে বা গভীরভাবে ভাবতেও সাহায্য করে। পাশাপাশি বিজ্ঞানের যে বিষয়, বিশেষ করে প্রযুক্তিগত বিজ্ঞান, যে বিষয়টা আমরা, বিশেষ করে আমি যেটা নিয়ে কাজ করছি, সেটার কোথায় যেন একটা জায়গা আছে যেটা এই
গভীরতাকেই ছুঁয়ে যেতে চায়। আমরা যেমন তথ্য প্রযুক্তি এত সহজে আমার মন কেড়ে নিয়েছে, শুধুই কি এর প্রায়োগিক কারণে, শুধুই কি প্রায়োগিক প্রয়োজনে? আমার কাছে মনে হয় না শুধুই প্রায়োগিক প্রয়োজনে, কারণ এটা জ্ঞানের অন্যতর একটা শাখা, যেই জ্ঞান আমরা হাজার বছরে দেখিনি, যেই জ্ঞানের কাছে আসতে আমাদের হাজার বছর লেগেছে। হঠাৎ এসে আমরা দেখলাম এটা একটা অফুরান জগৎ, এখানে কৃত্রিমভাবে এত কিছু ভাবা সম্ভব যেটা আমরা আগে কখনোই ভাবিনি। এই যে ভাবনার একটা অন্য জগৎ, এভাবেও ভাবা যায়, জগৎটাকে এভাবে বিশ্লেষণ করা যায়। জগৎ আসলে ছকে মেলানো, জগৎ আসলে গণিতে বাঁধা। এই যে গণিতে বাঁধা জীবন, সে যেমন গভীরের দিকে ইঙ্গিত দেয়, সাহিত্যের সেই যে সংবেদনশীল জীবন, সেও তো অন্য এক গভীর জীবনের দিকে ইঙ্গিত দেয়। তো এই জায়গাটাতে মনে হয়েছে যে এরা খুব দূরের কেউ নয়, এরা জীবন ঘেঁষা, জীবন কেন্দ্রিক। আর অভিযান, রোমাঞ্চ, এটা তো একান্তই জীবনের। তো আমার কখনো মনে হয়নি যে এই সব বিষয় খুব বিচ্ছিন্ন আমার জীবন থেকে। এর সংমিশ্রণে যে একটা সত্তা, সেইটাকে আমি খুব উপভোগ করি। একটু ভ্রমণ নিয়ে কথা শুনি। ভ্রমণ আমাদের জীবনে, বিশেষ করে তরুণ প্রজন্মের জন্য এই মুহূর্তে কতটা জরুরি? ভ্রমণ আমাদেরকে কি দেয়? ভ্রমণ আমাদেরকে প্রথমত আনন্দ দেয়। আনন্দ দেয় এভাবে যে আমরা নতুনের মুখোমুখি হলে আমরা উচ্ছ্বসিত হই। আমাদের চিরাচরিত যেই দৃষ্টিভঙ্গি, যেই অনুভূতি, আমরা পারিপার্শ্বিকতা দেখে দেখে আমরা যেখানে ক্লান্ত হয়ে পড়ি, তখনই দূরে কোথাও, যেখানে আমার পারিপার্শ্বিকতা নয়, যেখানে আমার পরিবেশ নয়, যেখানে অন্য পরিবেশ, অন্য প্রকৃতি, সে হতে পারে পাহাড়, সমুদ্র অথবা মরুভূমি, যা আমি দেখিনি, যা আমার প্রাত্যহিকতার সাথে ছিল না, সেই নতুনত্ব আমাকে না মোহাবিষ্ট করে, অভিভূত করে। তাই আমরা ভ্রমণ পছন্দ করি। আমরা অভিভূত হতে চাই, আমরা মোহাবিষ্ট হতে চাই, আমরা নতুনের সাথে মিশে যেতে চাই বলেই হয়তো আমরা ভ্রমণ পছন্দ করি। কিন্তু আমরা যারা ভ্রমণ করি, এই যে অভিভূত হওয়া বা নতুন দেখে আনন্দ পাওয়া, এটা আমাদের একটা উদ্দেশ্য, সব উদ্দেশ্য নয়। আমার জীবনটাকে আরেকটু সুন্দর কিভাবে করতে পারি? আমার কি কোনো দুর্বলতা আছে জীবনযাপনে, যেটা আমি যেখানে ভ্রমণ করছি তার জীবন দেখে শিখতে পারি? এই মানুষটা অন্য মানুষের সাথে এইভাবে কথা বলেন, অন্য মানুষকে এইভাবে সম্মান দেন, এই মানুষটা রাস্তায় চলতে এইভাবে চলেন, অন্যের সুবিধা অসুবিধা খেয়াল করেন। এই যে তাকে দেখে আমরা যে শিখছি, এটা আমার জীবন গড়ায় বড় ভূমিকা রাখবে। নতুন দেখে আনন্দিত হওয়া যেমন, মানুষের জীবনাচার দেখে আমি আমার জীবনকে সমৃদ্ধ করতে পারি, এটা এক। অন্যটা হতে পারে যে এই যে অন্য সমাজের, অন্য দেশের মানুষ, তারাও আমার কোনো না কোনোভাবে খুব কাছের মানুষ। এখন আমাদের এই যে বৈষয়িক বা বিশ্বায়নের যুগে আমরা মানুষরা খুব কাছাকাছি। আমি হয়তো অ্যান্টার্কটিকাতেই গেলাম, সেখানে হয়তো যারা ঘুরতে যান তাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতে পারি।
এবং বড় জিনিস শিখতে পারি যে তারা সেই উন্নত দেশের মানুষগুলো যেখানে যান বা যেখানে থাকেন সেই পরিবেশটাকে, সেই প্রকৃতিটাকে কতখানি যত্ন করেন। এই যে পরিবেশের যত্ন নেওয়া, এই জিনিসটা আমরা শিখতে পারি তাদের কাছ থেকে। যেহেতু তাদের সভ্যতা আমাদের থেকে অনেকখানি এগিয়ে, তাই এই সভ্য মানুষদের থেকে আমরা অনেক কিছু শিখতে পারি। ভ্রমণের এই সবই আসলে সবচাইতে বড় পাওয়া। আমরা আসলে এই মুহূর্তে এই তৃতীয় বিশ্বের একটা দেশে যেখানে আমরা বাস করছি, রাজনীতি নিয়ে আমরা যদি না ভাবিও, রাজনীতি আমাদেরকে নিয়ে ভাবছে, এটা আপনি ফিল করেন কিনা? যে এখন আমরা এই বিশ্বায়নের এই যুগে অর্থনৈতিক, রাজনৈতিক ঘেরার টোপ থেকে আমরা কেউই বাইরে নই। এটা এত গভীরভাবে মিশে আছে, এত গভীরভাবে আমাদের নিয়ন্ত্রণ করছে, যেটা আপনি হয়তো বুঝতেও পারি না যে আমরা আসলে কতটা সেই কলের পুতুলের মতো চলছি। সেটা আর্থসামাজিক থেকে শুরু করে রাজনৈতিক এবং এখন সবচাইতে বেশি তথ্য প্রযুক্তির মাধ্যমে আমরা আমাদের সত্তাটাকেও হয়তো হারিয়ে ফেলছি। আমাদের সামাজিক সত্তা বলতে খুব কি বিশেষ কিছু চোখে পড়ে? আমাদের রাজনৈতিক আদর্শ, যেটা আমাদের এই অঞ্চল, এই বাংলা আমাদের শিখিয়ে এসছে শত শত বৎসর ধরে, সেটা কি আমরা ধরে রাখতে পারছি? না, সেই বিশ্বায়নের প্রবল সব পরাশক্তির সেই উদগ্র লোভের যে রাজনীতি, তার নিগড়ে আমরাও বন্দী হয়ে যাচ্ছি। তারা আমাদের চালাচ্ছে। রাজনীতিতে অর্থনীতি দিয়ে, বিশ্বের আন্তর্জাতিক সংস্থাগুলো দিয়ে আমরা কিভাবে চলবো, আমরা কিভাবে পড়বো, আমরা কিভাবে কি খাবো, এটা যখন অন্য কোনো প্রতিষ্ঠান বলে দেয়, তখন আমরা অসহায় বোধ করি। প্রত্যেক সভ্য মানুষই অসহায় বোধ করবে। আমরাও তাই করছি। যখন আন্তর্জাতিক সংস্থা বলে দেয় তুমি এর সাথে মিশতে পারবে না, এর সাথে এই সামাজিকতা করতে পারবে না, তুমি অমুকের সাথে কোনো চুক্তিতে যেতে পারবে না, এবং তোমাকে এসব খেয়েই বাঁচতে হবে, তখন মানুষ হিসেবে আমাদের যে অসহায়ত্ব, সেটা প্রকট হয়ে ওঠে। এই যে বিশ্বায়নের রাজনৈতিক বলি, আমরা মানুষ, ছোট সমাজের মানুষ, ছোট দেশের মানুষ, এর থেকে মুক্তি পাচ্ছি না, আমরা রেহাই পাচ্ছি না। এবং এটার একটা কারণ হতে পারে, আমরা অর্থনৈতিকভাবে বা রাজনৈতিক দিক থেকে যদি তাদের মতো অমন প্রতাপশালী নাও হতে পারি, সংস্কৃতির দিক থেকে আমরা আমাদের সংস্কৃতিকে ভালোবেসে আমরা কিন্তু তার প্রতিবাদ করতে পারি, তার মুখোমুখি দাঁড়াতে পারি। কারণ সংস্কৃতির শক্তি, শিল্পের শক্তি, এসব কদর্য শক্তির থেকে আরও বেশি প্রচণ্ড শক্তিশালী। আমরা সমস্ত কদর্যতা, সমস্ত প্রভাব, সমস্ত শাসন থেকে বেরিয়ে আসতে পারি শুধুমাত্র সুষ্ঠু সুন্দর সংস্কৃতি চর্চার মধ্যে দিয়ে। এই সময়ে আমাদের তারুণ্যের মধ্যে এক ধরনের হতাশা কি আপনি টের পান?
একটা আত্মহত্যা প্রবণতাও আছে, হতাশা বোধ আছে, জীবিকার অনিশ্চয়তা নিয়ে একটা দৌড়ঝাঁপ আছে। এটা কেন বলে মনে করেন? আমাদের তরুণরা ভীষণ সম্ভাবনাময় এবং এরা প্রতিভাবান। আপনি দেখবেন এইসব তরুণরা যত ধরনের উদ্ভাবনী শক্তির পরিচয় দিয়ে বিশ্বের অন্য মেধাবীরা নাম করছে, আমাদের ছেলেমেয়েরাও তাই করছেন। আমাদের ছেলেমেয়েরা বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে আছেন, বড় গবেষণা প্রতিষ্ঠানে কাজ করছেন। আমাদের ছেলেমেয়েরা বড় গবেষক হয়ে উঠছেন, বিজ্ঞানী হয়ে উঠছেন। কিন্তু যদি আপাতভাবে বলতে হয় যে পুরো সমাজ চিত্রের মধ্যে কোথাও কি হতাশার দেখা যায়? হ্যাঁ, হতাশার দেখা পাওয়া যায়। আমাদের তরুণদের মধ্যেও এটা আছে। এটার কারণ হতে পারে যে আমরা আসলে শিকড় থেকে বিচ্ছিন্ন, আমরা মূল থেকে বিচ্ছিন্ন। আমার ভেতরে প্রচণ্ড শক্তি আছে, আমার অনেক সম্ভাবনা আছে, আমি প্রতিভাবান, আমি মারাত্মক মেধাবী, কিন্তু আমি শিকড় বিচ্যুত। আমি মাটি থেকে যে রস নিয়ে আমি বেড়ে উঠব, সেই জায়গায় কি কোথাও ঘাটতি হয়েছে? আমাদের আমাদের তরুণেরা কি আমাদের সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন, তার সত্তা থেকে বিচ্ছিন্ন? তার সত্তা থেকে বিচ্ছিন্ন হয়ে অন্য সংস্কৃতির স্রোতে কি গা ভাসিয়ে দিচ্ছে? সেই সংস্কৃতি থেকে তো আসলে আমরা কোনো শক্তিশালী কোনো খাবার, শক্তিশালী শক্তি পাবো না। সেখান থেকে আমার প্রাণের উপযোগী কোনো কিছুই পাবো না। হয়তো সাময়িক উত্তেজনা দেবে, সাময়িক আনন্দ দেবে, কিন্তু আমার যে প্রতিভা, আমার মেধা, এর 16 আনা প্রকাশ ঘটবে না। আজ আমরা এতটা হতাশাগ্রস্ত, বিচ্ছিন্ন হয়তো এই কারণে যে এই যে সামাজিক মাধ্যমগুলো আমাদের প্রত্যক্ষ পরোক্ষভাবে চালাচ্ছে, আমরা আমার নিজস্বতা ভুলে যাচ্ছি। আমার সত্তাটা কোথায়, আমার বৈশিষ্ট্য কোথায়, আমি সবচেয়ে ভালো কিসে, সেই জিনিসটা আজ আমি ভুলে গেছি। আমরা সহজেই স্মরণ নিচ্ছি পশ্চিমের সেই সমস্ত সংস্কৃতি যা তাদের জন্য উপযুক্ত, আমাদের জন্য নয়। সাময়িক গা ভাসিয়ে দিয়ে আনন্দ পাচ্ছি, প্রকারান্তরে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়ছি। যেহেতু আমার সেই স্রোত, যেটা আমাকে বাঁচিয়ে রাখবে, সজীব রাখবে, সেই স্রোত থেকে বিচ্ছিন্ন, আমার মূল থেকে বিচ্ছিন্ন। তাই যখন আমরা শুকিয়ে যাই, তখন আমরা তখন বিপথে যাই, তখন আমরা আত্মহত্যা করি, তখন জীবনের কোনো অর্থ খুঁজে পাই না। যখন আমরা নৃশংস হয়ে পড়ি, আমরা সন্ত্রাসী হয়ে পড়ি, শুধুমাত্র নিজের সংস্কৃতির শিকড় থেকে বিচ্ছিন্ন। জীবনানন্দ একটা লাইন আছে, পৃথিবী একবার পায় তারে, পায় না কো আর। ওই যে ভাগে পাওয়া একটা জীবন, আমাদের ক্রমশ মৃত্যুর দিকেই তো আমরা হাঁটছি। আগামীকালকের ওই যে অপেক্ষমান সুখকে নষ্ট করে দিচ্ছি আজকের দুঃখ দিয়ে। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এক জীবনে, এই যে ছোট জীবন, এই জীবনে কিভাবে বহু জীবনের স্বাদ নেওয়া যায় এবং মুহূর্তগুলো কিভাবে আপনি এনজয় করেন এবং কিভাবে মুহূর্তগুলোর মানে রচনা করছেন। হ্যাঁ, জীবন বড়ই ছোট। একটা বিখ্যাত উপন্যাসে একটা খুবই বিখ্যাত সংলাপ, জীবন এত ছোট কেন? আসলেই জীবন ছোট, এক লহমায় যেন একটা জীবন চলে যায়। এই যে ছোট জীবন,
এই ছোট জীবনটাকেও কি আমরা ঠিকমতো বুঝতে পারি, এর রসটা নিতে পারি, নাকি আমরা খুঁজে ফিরি ভবিষ্যৎ, অজানা ভবিষ্যতের মোহময় স্বপ্নে আমরা বিভোর থাকি, অথবা অতীতে বিহার করি? কিন্তু জীবন যেটা, ঠিক এই মুহূর্তের জীবন যেটা, এটাকে কি আমি উপভোগ করছি? এই আনন্দটাকে আমি নিতে পারছি? এই যে আপনার সাথে কথা বলছি, এটা হওয়া উচিত আমার জীবনের সবচাইতে শ্রেষ্ঠ সময়। আপনি আমার কাছে এখন আমার সমস্ত কিছুর ঊর্ধ্বে। আপনার সাথে কথা বলে আমি যে আনন্দ পাচ্ছি, এইটাকে আমি ঠিকমতো উপভোগ করছি? যদি করে থাকি, যদি তুচ্ছতম ঘটনাকেও আমি আনন্দময় করতে পারি, তাহলে জীবন কিন্তু ছোট নয়। প্রতিটা মুহূর্তের মধ্যে দিয়ে এক জীবনের স্বাদ পাওয়া যেতে পারে, যদি প্রতিটা কাজ, প্রতিটা মুহূর্ত, প্রতিটা চিন্তা আমি উপভোগ করতে পারি। তার সত্যিকার রসটা যদি আমি নিতে পারি, তাহলে জীবন আর ছোট থাকে না, জীবন অনেক বড়, অনেক মধুর হয়ে ওঠে। একদম, মানে এই মুহূর্তটাই জীবন, সেটা আমি কতটা এনজয় করছি, কতটা ঠিক, প্রতিটা মুহূর্তই আসলে জীবন। আপনি যদি বলতে পারেন যে 60 বছরের জীবন, 80 বছরের জীবন, আসলে 60 বা 80 দিয়ে জীবনকে বাঁধা যায় না, জীবনকে বাঁধতে হয় মুহূর্ত দিয়ে। আপনি প্রতিটা মুহূর্তকে কতটুকুন অনুভব করছেন, কতটুকুন আপনি নিজের সাথে মিশিয়ে নিতে পারছেন, কতটা উপভোগ করতে পারছেন, তার মধ্যে দিয়ে জীবন। হতে পারে যে অতি তুচ্ছ কাজ, আমি হয়তো রাস্তায় হাঁটছি, সেই হাঁটাটাই ভাবতে হবে জীবনের সবচাইতে সেরা কাজ। এটার জন্যই আমি এতদিন বেঁচে আছি, এটার জন্য আমি 30 বছর, এটার জন্য আমি 40 বছর বেঁচে আছি। আমি রাস্তায় হাঁটছি এবং দূর মহাবিশ্বের কোনো একটা প্রান্ত থেকে কোনো একটা নক্ষত্রের আলো হয়তো এই মাত্র এসে আমার গায়ে পড়ল। আমি জানি না, কয়েক বিলিয়ন বছর হতে পারে সেই আলোটা এসে আমার গায়ে পড়ার জন্য, সেই আলোটা ছুটে এসছে আমার জন্য, আমার কপালে পড়ার জন্য, আমার গায়ে পড়ার জন্য। তো সেই হাঁটাটা তখন কিন্তু আর তুচ্ছ হাঁটা হয় না, এটা অনেক তাৎপর্যে এটা উদ্ভাসিত একটা রূপ পায়। এভাবে যদি ভাবতে পারি, তো জীবন ছোট হয় না, প্রতিটা মুহূর্তেই একটা বড় জীবনের স্বাদ নেওয়া যেতে পারে। মানুষের তপস্যা এখানেই যে অতি ছোট কাজ কিন্তু আমার ভালোবাসায় মোড়া, এই দাগটা আমি রাখতে চাই। একদম। আমরা একদম শেষের দিকে আছি। এখন আমার হঠাৎ মনে পড়লো যে আপনার শৈশবে আপনার পরীক্ষার পড়া বন্ধ করে দিয়ে আপনার বাবা আপনাকে নিয়ে গেছেন যে একটা সিনেমা দেখানোর জন্য। আপনার টেলিভিশনে তখন হয়তো এরকম অ্যান্টেনা ছিল না, কোনোভাবেই হয়তো ঝিরিঝিরি কাটিয়ে হয়তো একটা সিনেমার দেখার সুযোগ হয়েছে, সেই সুযোগ আর নাও আসতে পারে। জি, সেই কিশোর কিংবা সেই শিশু, আপনি সেই সময়ের সেই মানুষটা আজকের এই 2026 সালের 9 জানুয়ারি এই সময়ে এসে আপনি মোহাম্মদ রফিকুল ইসলাম যদি ওই শিশুটাকে কিছু উদ্দেশ্য করে কিছু বলতে চান, আপনার সেই শিশু বয়সকে আপনি কি বলবেন? হ্যাঁ, এইটা হয়তো একটু বেশ রোমান্টিক শোনাচ্ছে যে আমার শৈশবকে উদ্দেশ্য করে আমি কিছু বলবো। তো এটাই বলতে চাই সেই শৈশবকে উদ্দেশ্য করে যে তুমি সেরা সময় কাটিয়েছো, ওই সময়টা আমি এখনো কাটাতে পারিনি। তোমার যে সেই উচ্ছল দুরন্তপনা, সেই স্বাধীন, সেই প্রকৃতিতে মিশে থাকা, সেই জলে ভাসা, স্নেহে মোড়ানো যে জগৎ, এটা হয়তো আমি আর কখনোই পাবো না। ওটাকে তুমি উপভোগ করো, ওটা জীবনের
শ্রেষ্ঠ সম্পদ। শৈশব আমাদের শ্রেষ্ঠ সম্পদ। দাগ রেখে যায় একটা কথা এরকম যে মানুষ জন্মের যে দায়, পৃথিবী, সমাজ, রাষ্ট্র কিংবা মানুষের জন্য কিছু করার মধ্য দিয়ে একটা দাগ রেখে যাওয়া, সেটা আপনি কিভাবে অনুভব করেন? যে আপনার মৃত্যুটা আপনি কেমন চান, আপনার বিদায়টা কেমন চান, এবং দাগ রেখে যাওয়ার সেই দাগটা কিভাবে আপনি অনুভব করেন? জি, কিংবা শুধু আপনার না, যে কোনো মানুষ আসলে তার মানব জন্মের দায়টা সে আসলে কিভাবে একটু হলেও দিয়ে যেতে পারে? জি। প্রত্যেক মানুষেরই একটা দায় থাকে। এই জগতে এসে সে কোথাও একটা দাগ রেখে যেতে চায়। এই দাগটা হতে পারে খুবই সামান্য, খুবই তুচ্ছাতে তুচ্ছ, কিন্তু সেই রেখে যাওয়ার মধ্যে তার একটা নিষ্ঠা যদি থাকে, একটা ভালোবাসা যদি থাকে, তাহলে যত তুচ্ছ দাগই হোক, যত তুচ্ছ অবদানই হোক, সেটা অনেক বড় হয়ে দেখা দেয়। আসলে মানুষ আমরা খুব বেশি কিছু করতে পারি না, আমাদের ক্ষমতা খুবই সামান্য, খুবই কম করতে পারি আমরা অন্যের জন্য, এই প্রকৃতির জন্য, জগতের জন্য খুবই কম করতে পারি। কিন্তু সেই কম করাটার মধ্যে যদি কিছুটা দরদ থাকে, অনেকটা ভালোবাসা থাকে, তাহলে আপনার ওই ছোট দাগটা সারা জীবনের জন্য জ্বলজ্বল করবে। থরোর একটা কথা মনে পড়ছে যে তিনি বলছেন যে আমি এমন ভাবে বাঁচতে চাই মৃত্যুর সময় যেন মনে না হয় আমি তো বাঁচিনি। মানে বাঁচাটা তো আসলে এরকম ভাবেই বাঁচা উচিত। একদম, জি। যে আমার যেরকম বাঁচতে ইচ্ছে করছে, আমার ইচ্ছেটাকেই আমি বাঁচবো, নিজের পছন্দের বাঁচা, ডেলিভারেটলি বাঁচা। জি, সেই আমি যদি আপনাকে যারা পছন্দ করে তাদের উদ্দেশ্যে তাদের বাঁচা নিয়ে আপনি দোলান বলেন, তারপর আমরা শেষ করে দিই। হ্যাঁ হ্যাঁ, আমাকে এত এত মানুষ এত স্নেহ ভালোবাসা দিয়েছে, এটা হয়তো আমার বেঁচে থাকার, আমার এই জীবনের একটা বড় পাওয়া। এই যে একটু আগে বললাম যে প্রতিটা মুহূর্তকেই লক্ষ্য করে আমাকে বাঁচতে হবে, তো আমার মনে হয় যে এই যে এত ভালোবাসা, এত স্নেহ, এত শ্রদ্ধা, এত আদর এত এত মানুষের কাছ থেকে পেয়েছি, তো এখন আমার প্রতিটা মুহূর্তেই মনে হয় যে আমার সেরা মুহূর্ত। মনে হয় যে এর থেকে সেরা মুহূর্ত আর হতে পারে না, কারণ আমার সঞ্চয়ে আছে এত এত মানুষের ভালোবাসা। এরপর আর কি চাই? তাই আমার তুচ্ছতম ঘটনাও এখন বহু বর্ণিল হয়ে ওঠে আমার কাছে আশীর্বাদে মোড়া হয়ে ওঠে। মনে হয় যে এর জন্যই আমি বেঁচেছি। তাই ভবিষ্যতে কি লক্ষ্য করে বাঁচব সেই ইচ্ছে আকাঙ্ক্ষা কোনোটাই নাই। আমি ঠিক এই মুহূর্তেও যদি চলে যাই, আমার কোনো অতৃপ্তি থাকবে না, কারণ আমি প্রতিটা মুহূর্তের মধ্যে দিয়ে বাঁচতে চেয়েছি এবং সেই আনন্দগুলো এখনও নিতে চাই। তাই আমার কোনো অতৃপ্তি নাই। আমি জানি না সামনে অতৃপ্তি আসবে কি না, যেহেতু আমি খুব সাধারণ ঘটনা, সাধারণ ব্যাপার, সাধারণ সময় থেকেও আমি এই অসাধারণ বিষয়গুলো নিতে জানি, আর আমাকে ঘিরে আছে এত মানুষের ভালোবাসা, এটা যখন আমি ভাবি, একটা মানুষের জীবনে আর কি চাই? ভালোবাসা ছাড়া আর কি চাই? আর এটা যখন থাকে, জীবনে আর কিছু চাই না। অনেক ধন্যবাদ, সময় দিলেন, কৃতজ্ঞতা থাকলো। এবং আমার মনে হয় যে আরো অনেক কথা, অনেক প্রসঙ্গ আছে যেগুলো নিয়ে আমরা কথা বলার দরকার। আরো নিশ্চয়ই আমরা পরবর্তীতে যদি আরেকবার সুযোগ দেন, আমরা আরেক দফা, আরেকদিন, একটা বিরতির পরে কয়েক মাস আমরা আরেক দফা বসবো, কথা বলবো। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি এত চমৎকার একটা আয়োজন করে যাচ্ছেন।
আমরা এই পুরো আয়োজনটা জুড়ে যেই সব কথা বললাম, যে ভালোবাসা, দাগ রেখে যাওয়া, আন্তরিকতার মধ্যে দিয়ে কিছুটা অবদান রেখে যাওয়া, তার সম্পূর্ণটা আপনি করছেন। এই যে নীরবে, নিভৃতে শ্রম, সময়, মেধা দিয়ে শুধুমাত্র মানুষ ভালো কিছুর মুখোমুখি হোক, এই প্রত্যয় নিয়ে আপনি যা করছেন সেটা সত্যি সত্যি এটা প্রশংসার দাবি রাখে। থ্যাংক ইউ, চেষ্টা করছি।